ওকে, সো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখবো হলো রাইটিং মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন তুলনামূলক স্টুডেন্টদের কাছে। এটা হলো রাইটিং টাস্ক 2। তো আমার নাম তো শোনাই হোগা, জুয়েল আহমেদ নিজাত। এই তো আমরা আজকে ক্লাসের একদম প্রথম ক্লাসে আমরা বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, যেটা নিয়ে আসলে স্টুডেন্টরা অত বেশি ওয়াকিবহাল না এবং অতটা গুরুত্ব দিয়ে আসলে জিনিসটাকে চিন্তা করে না। কিন্তু আমি যদি ভালো ব্যান্ডেজ করে একটা উঠাইতে চাই, তাহলে আগে আমাকে টার্গেট সেট করতে হবে। আমাকে আগে জানতে হবে আমার ডেস্টিনেশনটা কোথায়। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, যারা একদম ব্র্যান্ড নিউ আজকে, তাদের জন্য একটু ইনস্ট্রাকশন দিয়ে নেই। সেটা হলো, আপনারা যে দেখেন একদম নিচের দিকে, মানে সাধারণত স্টুডেন্টরা জুম মিটিং এ অভ্যস্ত, গুগল মিট অনেকেই ইউজ করে না। তো তাদের জন্য আসলে আমি বলতেছি যে একদম নিচের দিকে দেখবেন যে এরকম মুখের মতন একটা চিহ্ন আছে, দেখেন। এখানে আসলে রিয়াক্ট দেওয়া যায়। আপনাদেরকে বারবার আনমিউট করে করে এত কথা বলার দরকার নাই। আমি যখন বলবো যে এই স্লাইডটা সবাই বুঝতে পারছেন, জাস্ট আপনারা শুধু এইভাবে করে লাইক দিবেন, ঠিক আছে? তার মানে আমি বুঝবো ওকে, ক্লিয়ার। আর ভালো কিছু শিখলে এরকম লাভ রিয়েক্ট দিবেন, ঠিক আছে? এরকম সেলিব্রেশন দিবেন, ক্ল্যাপ দিবেন। আর যদি কোনো কিছু না বুঝেন, তাহলে ইনস্ট্যান্টলি প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে এখানে মাইকের মতন যে চিহ্নটা আছে, এই মাইকটাতে ক্লিক দিলেই খুলে যাবে স্পিকার, তখন আপনি আপনার প্রশ্নটা করলেন। অথবা এরকম ভাবে আপনি হ্যান্ড রেজও করতে পারবেন, যে ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই যে হ্যান্ড রেজ। তো যখন আপনি হ্যান্ড রেজ দিবেন, আমি বুঝে ফেলবো আচ্ছা আপনি কিছু জিজ্ঞেস করতে চান, তখন আমি প্রশ্নটা নিব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই, সেটা হলো সাধারণত আহ, আমি যেভাবে করে পড়ানোর চেষ্টা করব, খুব বেশি প্রশ্ন আপনাদের থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবেন। যে প্রশ্নটা আপনার মাথাতেও আসে নাই, ওই প্রশ্নটার উত্তরও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা করবেন। কিন্তু আমি যে প্রশ্নগুলো নিব সেটা হলো, প্রথমে আগে আমি স্লাইডটা পুরোটা দেখাই দিব। যখন আপনার পুরো স্লাইডটা দেখা শেষ, তখন হলো আমি বলবো যে হ্যাঁ, এখন আপনার কি কি প্রশ্ন আছে জিজ্ঞেস করেন, তখন আপনারা প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? এতটুকুন পর্যন্ত ওকে। তাহলে আসেন, আমরা যে স্লাইডটা নিয়ে এখন আলোচনা করছি সেটা হলো, আমরা অলরেডি জানি, যেহেতু আমরা আইএস দিতে আসছি, তো আমরা জানি যে 4টা মডিউলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? লিসেনিং, রাইটিং, স্পিকিং, রিডিং। আমি আসলে এই 4টা মডিউল নিয়ে আলোচনা করবো না। আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, আমি যেটা বললাম যে আমরা আসলে কোথায় যাইতে চাই, এটার জন্য আমাদেরকে আগে কি করতে হবে, আমাদের আমাদের ডেস্টিনেশনটা আগে ঠিক করতে হবে, যে আমরা আসলে এখানে যাইতে চাই। এরপরে তদানুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, রাইট? সো আমরা ডেস্টিনেশন কিভাবে ঠিক করব? আমরা আসলে কোন ব্যান্ড স্কোরটা পাইতে চাই, সেটা আগে আমাদেরকে ফিক্স করতে হবে। ফর এক্সাম্পল, আমি ধরলাম যে আমি ভাইয়া 8 পাইতে চাই, এটা হলো আমার টার্গেট। এই টার্গেট সেটের আবার কিছু হিসাব নিকাশ আছে। মানে আমি, আমার স্কিল 5 লেভেলে নাই, অথচ আমি টার্গেট করলাম 8। অনেকে বলবে যে ভাইয়া টার্গেট বেশি না করলে কি আমি পাবো? না, এটা আপনার সাথে, এটা আপনার টার্গেট না। আপনার লেভেল যদি 5 হয়, তাহলে আপনার টার্গেট থাকা উচিত ধরেন 6.5। এইটা আপনি অতিক্রম করতে পারবেন। কিন্তু আপনার টার্গেট, আপনার লেভেল 5, আপনি যদি টার্গেট করেন 8, তাহলে কিন্তু হবে না। কিরকম? যেমন দেখেন, আমরা যখন একটা সিঁড়ি দিয়ে উপরে উঠি, ধরেন 6 তলা বিল্ডিং আপনি উঠতেছেন, আমরা সিঁড়ি কি একসাথে 4টা করে লাফ দিতে পারি? একবার হয়তো দিতে পারবেন, 2বার কিন্তু আপনি লাফ দিতে পারবেন না। তাহলে আমাদেরকে সিঁড়িতে সবচেয়ে সেফ কি? সেফ হলো একটা 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 করে সিঁড়ি উঠা। আপনি 5 থেকে কি তাহলে আমি 8-এর ড্রিম করতে পারবো না ভাইয়া? ডেফিনেটলি পারবেন। বাট আপনাকে 5 থেকে আগে 6-এ উঠতে হবে, 6 থেকে আগে আপনাকে 7-এ উঠতে হবে, 7 থেকে এরপরে আপনি 8 উঠাইতে হবে। কিন্তু একসাথে আমি 3টা করে ধাপ পার হইতে পারবো না। এখন প্রশ্ন হলো ভাইয়া, মনে করেন আমার লেভেল ওই লেভেলে আছে এবং আমি 8ই আসলে তুলতে চাই, তাহলে আমার করণীয়, হলো সবচেয়ে শর্টকাটে, আপনি যদি 8 বা ধরেন 7 পাইতে চান, ওভারঅল 7 পাইতে চান, তাহলে আমার করণীয় কি? ওভারঅল 7 পাইতে চাইলে আপনাকে ন্যূনতম রিকোয়ারমেন্ট হলো এই 4 মডিউলের মধ্যে যে কোনো 2 মডিউলে মাস্ট আপনাকে এই স্কোরটা পাইতে হবে, মানে যেটা আপনি পাইতে চান। ফর এক্সাম্পল, আমি 7 পাইতে চাই, তাহলে 4টার মধ্যে যে কোনো 2টাতে আপনাকে 7 পাইতে হবে। তাহলে যে কোনো 2টা কোনটা হইতে পারে? তাহলে আপনার যেটা স্ট্রেংথের জায়গা, ফর এক্সাম্পল আমি যেমন রাইটিং পড়াবো, আপনি শিওর থাকেন, আপনি যদি একটু পরিশ্রমী হন এবং আমার কথাবার্তা শুনে মাইনে চলতে পারেন,
তাহলে আপনার পক্ষে রাইটিং এ 7 তোলা খুব আহামরি কোনো বিষয় না। তাহলে আমি একটা ধরলাম, রাইটিং এ আপনি 7 পেলেন। আর একটা মডিউল আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেটাতে অবশ্যই আপনি 7 পাবেন। তো স্টুডেন্টদের কাছে মোটামুটি লিসেনিংটা একটু সহজ লাগে এবং লিসেনিং এ 7 তোলা আসলে খুব বেশি কঠিন না। তাহলে আমি ধরলাম লিসেনিং এ 7। তাহলে দুইটা আমার স্টুডেন্টদের জায়গা দুইটাতে আমি 7 করে তুললাম। আর যেই দুইটা আমি তুলনামূলক কম পারি ওই দুইটা মডিউলে এই 7 ইমিডিয়েট নিচেরটা পাইতে হবে। তাহলে এক একটা ব্যান্ড স্কোরের ইমিডিয়েট দূরত্ব কত? 0.5। তার মানে 7 এর ইমিডিয়েট নিচেরটা হলো 6.5। তাহলে কোনোভাবেই স্পিকিং এ 6.5 এর নিচে পাওয়া যাবে না, একইভাবে রিডিং এ 6.5 এর নিচে পাওয়া যাবে না। উপরে পাইলে নেকি, কিন্তু নিচে পাইলে পাপ। নিচে পাওয়া যাবে না, অথবা ওইটাই পাইতে হবে, কিংবা উপরে পাইতে পারে। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে আপনি যদি ওভারঅল দুইটা মডিউলে 7 পান, দুইটা মডিউলে 6.5 পান, তাহলে ওভারঅল স্কোর আসবে 7। এখন শোনেন, বিশ্বের বেশিরভাগ ইউনিভার্সিটিরই মোটামুটি রিকোয়ারমেন্ট হলো ওভারঅল যদি আপনার 7 থাকে আর কোনো ব্যান্ডের নিচে যদি 6.5 এর নিচে না থাকে, তাহলে আপনি মোটামুটি সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অস্ট্রেলিয়ার কিছু এরকম ইউনিভার্সিটি থাকে যারা বলে যে নো ব্যান্ড লেস দেন 7। একটু রেয়ার, কিছু ইউনিভার্সিটি এরকম বলে দেয় যে কোনো ব্যান্ডেই 7 এর নিচে থাকা যাবে না, অথবা বলে দিবে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাইতে গেলে GRA বলে, রিসার্চ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, যদি হইতে চান তাহলে আপনাকে হলো 7 পাইতে হবে স্পিকিং এ, যেহেতু আপনি কথা টথা বলা লাগতে পারে, ঠিক আছে, এরকম বলে দেয়। কিন্তু আপনি এটা শিওর থাকেন যে মোটামুটি আপনি যদি কোনো ব্যান্ড স্কোরে যদি 6 এর নিচে না আসে, এটাও একটা ভালো স্কোর। কোনো ব্যান্ডে 6 এর নিচে আসা যাবে না, আর ওভারঅল অন্তত পক্ষে আপনাকে 6.5 পাইতে হবে। গতকাল আমি যে একটা পোস্ট দিলাম যে যারা 24 তারিখ এবং 31 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলছে, এই দুই ডেটে বিশেষ করে 24 এবং 31, তাদের জন্য একটা সম্ভাব্য একটা খারাপ দিন আসতে যাইতেছে। এখন আমি শিওর না, এটা নাও হইতে পারে, বাট যদি প্রিপারেশন খারাপ থাকে, যেটা আমি বলতেছিলাম যে যদি প্রিপারেশন খারাপ থাকে, আপনি দেখতেছেন যে আপনার স্কোর মক টেস্ট দিয়ে 6 উঠতেছে না, তাহলে আপনার জন্য আসলে এই 24 বা 31 তারিখে পরীক্ষা না দেওয়াই ভালো। কারণ আপনার মক টেস্টে যদি 6 না উঠে, আপনি কিভাবে আশা করেন ফাইনাল এক্সামে আপনার 6 উঠবে? আর যদি এর উপরে পান, তাহলে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। সো এই পুরো স্লাইডের মোরাল যে সিনপসিস, মোরাল যে সামারি, সেটা হলো যেইটা আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর, ফর এক্সাম্পল 8, তাহলে আপনাকে অবশ্যই দুইটা মডিউলে 8 পাইতে হবে, আর বাকি দুইটা মডিউলে ইমিডিয়েট নিচেরটা পাইতে হবে, মানে 7.5। এই স্লাইডের কথাবার্তা ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে একদম নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের বোঝার স্বার্থে এই যে নিচের দিকে লিখে রাখছি, ব্যান্ড স্কেল হয় হলো 0 থেকে 9 পর্যন্ত, আপনারা এটা জানেন। এই যে দেখেন, ব্যান্ড 7 in 2 modules and band 6.5 in others can secure overall band 7। তার মানে কি, দুইটা মডিউলে অবশ্যই 7 পাইতে হবে, আর দুইটা মডিউলে যদি 6.5 পান আদার্স, মানে অন্য দুইটা মডিউলে, তাহলে আপনার ওভারঅল ব্যান্ড 7 আসবে। সো এই স্লাইডটা বোঝানোর এটাই কারণ, দেখানোর এটাই কারণ, সেটা হলো এখন থেকেই আপনারা আপনাদের স্ট্রেংথ কি আর উইকনেস কি এইটাকে ডিফারেন্সিয়েট করে ফেলেন এবং ওই অনুযায়ী কাজ করেন। বুঝাতে পারছি? এবং কোনোভাবেই মক টেস্টে আপনার ডিজায়ার স্কোরের যেন নিচে না আসে, উপরে কিভাবে উঠবে এটার জন্য চেষ্টা করেন। তো আজকে আমরা পড়বো রাইটিং মডিউল। তো অলরেডি আপনারা জানেন রাইটিং মডিউলে পার্ট থাকে দুইটা, এই যে কোয়েশ্চেন্স ডিভাইড ইনটু 2 সেকশন, বা দুইটা পার্টে। একটা পার্টকে আমরা বলি পার্ট 1 বা সেকশন 1, আর একটাকে আমরা বলি পার্ট 2 বা সেকশন 2। ওকে, তাহলে দেখেন এই যে সেকশন 1 এ বলা থাকে যে অ্যাটলিস্ট আপনাকে 150 ওয়ার্ডে অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? টাস্ক 1 যেটাকে আপনারা বলেন, টাস্ক 1 এ অবশ্যই আপনাকে 150 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করা লাগবে অ্যাটলিস্ট। বেশি যদি থাকে আলহামদুলিল্লাহ। তাহলে আমি স্টুডেন্টদেরকে বলি যে বেশি বলতে আবার বেশির দরকার নাই, 200 প্লাস ওয়ার্ডের দরকার নাই, আপনি মোটামুটি 170 ওয়ার্ড হলেই আলহামদুলিল্লাহ। আর এখানে বলা থাকে যে টাস্ক 2 তে 250 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করবেন, তো এখানে আপনি মোটামুটি 270 ওয়ার্ডের মধ্যে লিখবেন। আচ্ছা, এখানে স্টুডেন্টরা যে পাকনামি করে সেটা কি, মনে করেন মনে করেন টাস্ক 1 ওরা অ্যান্সার করবে হলো 220 ওয়ার্ড, 30 ওয়ার্ড, এতগুলো ওয়ার্ডে অ্যান্সার করতে যাবে। গিয়ে টাস্ক 2 যখন অ্যান্সার করবে, দেখা গেল 250 ওয়ার্ড পূরণ করার আগেই টাইম শেষ। এই যে অতি বুজুর্গানে দিন, এইসব পোলাপানের স্কোর 5 এর উপরে উঠবে না। সো তোমার কাছে যা চাইছে, যতটুকুন কথা বলতে বলা হয়েছে ততটুকুন কথাই বলবা। এটা অনেকটা বউ দেখতে যাওয়ার মতো,
যে আমরা পাত্রী দেখতে গেছি, পুলা যত কম পারবা কথা কম বলবা। তোমার জন্য কথা বলার জন্য, তোমার পাবলিসিটির জন্য প্রয়োজনে 2-3টা লোক নিয়ে যাও, কিন্তু তুমি বেশি কথা বলতে চাও না। বেশি কথা বলবা, বেশি ভুল হবে, বিয়েটা হবে না। একইভাবে রাইটিং মডিউলে ভালো স্কোর তুলতে চাইলে বেশি কথা লেখা যাবে না, বরং হাবি জাবি জিনিস না লিখে আপনাকে প্রিসাইজলি লিখতে হবে, টু দা পয়েন্টে লিখতে হবে। অনেক কথা বললাম বাট কথার কথা কিছুই নাই, তাহলে কিন্তু হবে না। সো আমরা এভাবে টাস্ক 1টা 170, টাস্ক 2টা 270 ওয়ার্ড, এবং সময়টাকে আমরা এভাবে 20 মিনিট এবং 40 মিনিটে ভাগ করে এভাবে করে লিখবো, কারণ আমরা জানি টোটাল 60 মিনিটে থাকে এই টাস্ক রাইটিং মডিউলটা। সিলি টেস্ট has an advantage for writing as it shows the word type, so it easily checks. হ্যাঁ আপু, এটা টাইম দেওয়া থাকে, ওয়ার্ড কাউন্ট দেওয়া থাকে। আচ্ছা, ওয়ার্ড কাউন্ট না দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই। আর সম্ভবত এখন যারা প্রিপারেশন নিচ্ছেন তারা বোধহয় ফেব্রুয়ারির দিকে পরীক্ষা দিবেন। আর এর মাঝখানেও যদি পরীক্ষা নেন অসুবিধা নেই, পেপার পেজে আপনি লাইন কিভাবে গুনতে হয় এটা আমি শিখাই দেবো। এই স্লাইড ক্লিয়ার, রাইট? আচ্ছা, কেমন কেমন স্লাইড ক্লিয়ার এটা একটু আমি ক্রস চেক করি। একদম নতুন বোধহয় সাদিকা আপু আছে না? সাদিকা আপু আছেন? আমার টার্গেট হলো আমি ভাইয়া 7.5 পাইতে চাই ওভারঅল, তাহলে আমার করণীয় কি? সাদিকা আপু বলেন, ওভারঅল 7.5 পাইতে চাই, করণীয় কি? দ্রুত রেসপন্স করতে হবে, আনমিউট করেন, দিয়ে কথা বলেন। আচ্ছা, না থাকলে পাস। সালমা আপা আছেন? সালমা আপা, সালমা আক্তার। জি ভাইয়া আছি। ওভারঅল যদি আমি 7.5 পাইতে চাই তাহলে আমার করণীয় কি? দুটো প্যাটার্নে 7.5 লাগবে, আর আর দুটো প্যাটার্নে 7.5 এর নিচে থাকতে হবে, মানে 7 থাকতে হবে। 7 থাকতে হবে। প্যাটার্ন না, এটাকে বলে মডিউল, মজিউল। ভালো মজিউল, মডিউল বলে এটাকে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন দেখেন, এখন আমরা যেহেতু আজকে মূলত রাইটিং মডিউলটা শিখবো, তো রাইটিং মডিউলের জিনিসপত্র একটু জেনে নেই। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো স্টুডেন্টরা জানে না। প্রথম যে জিনিসটা জানে না সেটার নাম হলো, আমরা যখন আইএলটিএস এক্সাম দিতে যাব তখন প্রথমে আমাদের সামনে কোশ্চেন আসবে হলো টাস্ক 1, বুঝতে পারছেন? এরপরে আসবে হলো টাস্ক 2। স্টুডেন্টরা যেটা করে, পরীক্ষা রুমে গিয়ে ডাইরেক্ট দেখে যে টাস্ক 1টা প্রথম প্রশ্ন, সেটা দিয়ে শুরু করে বিসমিল্লাহ বলে। এটা একটা ভুল অ্যাপ্রোচ। আমার প্রথম কাজ হলো টাস্ক 2 দিয়ে শুরু করা, পেজটাকে উল্টাবো, টাস্ক 2 দিয়ে শুরু করব। প্রশ্ন হলো ভাইয়া টাস্ক 1 দিয়ে শুরু না করে টাস্ক 2 দিয়ে শুরু করব কেন? এর কারণ হলো এই যে নিচের লাইনে দেখেন, টাস্ক 2 কভার্স 2/3 মার্কস দেন টাস্ক 1। তার মানে টোটাল যদি 3 ভাগ মার্ক হয়, 3 ভাগের মধ্যে 2 ভাগ কভার করে হলো টাস্ক 2। এখন যেই খালের মধ্যে মাছ বেশি আপনি সেই খালে মাছ খুঁজবেন, নাকি যেই খালে তুলনামূলক মাছ কম, পাবেন কি পাবেন না প্রবাবিলিটি কম, সেই খালের মধ্যে আপনি হাত দিয়ে দিনটা পার করবেন? স্বাভাবিকভাবে যেই খালে মাছ বেশি। তাহলে টাস্ক 2 তে মার্ক বেশি মানে ডাবল মার্ক। তাহলে আমার কাজ কি? এই জায়গাতে আগে ঢোকা। এই কারণেই যেহেতু মার্ক বেশি, মনে করেন 60 মার্ক ফর এক্সাম্পল, তো 60 মার্ককে আমরা 3 ভাগে ভাগ করব, তাহলে এক ভাগে পরে হলো 20 করে। এই কারণে আমরা সময়টাও 60 মিনিটকে এভাবে করে ভাগ করব, যে আমরা টাস্ক 2টাকে 40 মিনিটে অ্যান্সার করব, কারণ এটা আমি 40 মার্কে অ্যান্সার করতেছি। আর টাস্ক 1 হলো যেহেতু মার্ক কম, ধরেন আমি 20 মার্কে অ্যান্সার করতেছি, এই কারণে টাস্ক 1টা আমি 20 মিনিটে অ্যান্সার করব, এবং এটা পরে অ্যান্সার করব, আগে না। কথাটা কি আমি বুঝাতে পারছি? রাইটিং মডিউল কিন্তু মার্ক দিয়ে হিসাব হয় না। রাইটিং মডিউল আর স্পিকিং মডিউল হয় কিন্তু ব্যান্ড স্কোর দিয়ে, 0 থেকে 9 ব্যান্ডের হয়। এখন দেখেন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? লিসেনিং এ 40 মার্কসের, রিডিং এ 40 মার্কসের। আমরা অলরেডি জানি মোটামুটি 30 করে পাইলে 7 হয়। তার মানে কি, আমি কয় মার্কের অ্যান্সার করলাম এটাকে আমি ট্র্যাক করতে পারতেছি, আমি গুনতে পারতেছি হাত দিয়ে, যে আমি এত মার্কের অ্যান্সার করলাম, সো আমি এত ব্যান্ড পাবো। কিন্তু রাইটিং আর স্পিকিং এটা কিন্তু আপনি মার্ক দেখতে পারতেছেন না, মার্ক বুঝতেও পারতেছেন না। এখানে কিন্তু কোনো মার্কিং নাই, এখানে ডাইরেক্ট ব্যান্ড স্কোর দিয়ে হিসাব নিকাশ। তাহলে আপনি কি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন ব্যান্ডে উঠতেছেন? এটা একটা কনফিউজিং ব্যাপার। এই কারণে রাইটিং মডিউলটাকে আমরা ওই যে ক্লাস 4-5 এ আমরা ধরি বলে একটা অঙ্ক করতাম না, লেট, ইংরেজিতে আমরা লেট লিখতাম আর বাংলায় লিখতাম ধরি, মনে করি।
এক্স এর মান 2, এক্স এর মান 100, ওইভাবে করে আমরা ধরে নিব টাস্ক 1 আমরা অ্যান্সার করতেছি এই যে 20 মার্কসের, আর টাস্ক 2 আমরা অ্যান্সার করতেছি 40 মার্কসের। এই কথাটা কোন ক্লিয়ার সবাই? এবং কোনোভাবেই টাস্ক 2 আগে না অ্যান্সার করে টাস্ক 1 এ যাওয়া যাবে না, এটা আপনারা নোট লিখে রাখেন খাতা কলমে। ওকে, এগুলা মোটামুটি বেসিক লেভেলের জিনিসপত্র শেষ। এখন আসেন অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা হলো ব্যান্ড ডেসক্রিপ্টর। নাম দেখে বোঝা যাচ্ছে ডেসক্রিপ্টর মানে যে ডেসক্রিপশন দেয়। কিসের ডেসক্রিপশন দেয়? ব্যান্ডের। আপনি কি 0 পাবেন না 5 পাবেন না 8 পাবেন, কি ব্যান্ডটা পাবেন এটার একটা ডেসক্রিপশন দেয়। তো রাইটিং এ সবাই একটু খাতা কলম রেডি করেন। এখন এমন কিছু কথা বলবো যেগুলো বই খাতার মধ্যে নাই, এবং এগুলো আপনি পরে আবার ইউটিউবে খুঁজে পাবেন না ফ্রি ভিডিওতে। সবাই খাতা কলম রেডি আছে? লাইক দেন দেখি। খাতা কলম নিয়ে বসছেন অন্তত ক্লাসে। স্লাইড তো আমি প্রোভাইড করবোই, সেটা তো আলাদা জিনিস আছেই, কিন্তু আপনাকেও কিছু মুখের কথা নোট লিখে রাখতে হবে, যেটা আপনাকে পরে হেল্প করবে। ওকে, আচ্ছা, এখন কথাবার্তা কিছু লিখে নেন দেখে দেখে। প্রথম কথা হলো, আমি যে রাইটিংটা সাবমিট করলাম, এই রাইটিংটা আসলে কোন লেভেলের, এটা জাজ করার জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অফ কেমব্রিজ দুইটা প্রতিষ্ঠানকে দিয়ে দিছে, এই ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি। কারণ ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনাররা আলাদা, আইডিপির এক্সামিনার আলাদা, সো এদের মন মানসিকতাও আলাদা, মার্কিং এর ক্রাইটেরিয়াও আলাদা করে ফেলবে। এই কারণে এই যে 4টা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যখন একটা স্টুডেন্টকে মার্কিং করবা, এই 4টা ক্যাটাগরি দেখে দেখে মার্কিং করবা। এর প্রথম ক্যাটাগরির নাম হলো টাস্ক রেসপন্স। নোটের মধ্যে লেখেন টাস্ক রেসপন্স। এই শব্দের অর্থ হলো অবশ্যই 250 ওয়ার্ডের নিচে না লেখা বা 150 ওয়ার্ডের নিচে না লেখা, এটার মানে হলো টাস্ক রেসপন্স। 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হলো কোনোভাবেই প্যারাগ্রাফের মধ্যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, বিপি মানে বডি প্যারাগ্রাফ, আর কনক্লুশন যেন বাদ না যায়। এই দুইটা জিনিস লিখে নেন। টাস্ক রেসপন্স লেখেন, টিআর লেখেন মানে টাস্ক রেসপন্স। পরে তো স্লাইড পাবেন, দেখে বুঝতে পারবেন টিআর মানে টাস্ক রেসপন্স। এরকম ভাবে দুইটা বিসর্গ দেন, কোলন যেটাকে বলে। লেখার পরে লেখেন টাস্ক রেসপন্স মানে হলো অবশ্যই 250 অথবা অবশ্যই 150। এই ওয়ার্ডের নিচে লেখা যাবে না, মানে টাস্ক 1 150 নিচে লেখা যাবে না, টাস্ক 2 250 নিচে লেখা যাবে না। লিখলেই টাস্ক রেসপন্সে 9 এর মধ্যে ব্যান্ডিং, এখানে আপনি ধরা খেয়ে যাবেন। কত কত পাবেন জানেন? 5 পাবেন। আর কোনোভাবে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন যেন বাদ না যায়। এখন বডি প্যারাগ্রাফ একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, আমরা স্ট্যান্ডার্ড ধরলাম 2টা। কথাটা বুঝতে পারছেন? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শোনেন। অনেক বুজুর্গানে দিন স্টুডেন্ট আছে যারা বেশি মাস্তানি করে বডি প্যারাগ্রাফ অনেক বড় বড় লিখতে যায়, অনেক কিছু জানি এটা জাহির করতে যায়, করতে করতে কনক্লুশন লেখার টাইম নাই। এই যে অতি বুজুর্গানে দিন বডি প্যারাগ্রাফ 9 লেভেলে লিখলো, কিন্তু কনক্লুশন লিখতেই পারলো না, তাহলে তার টাস্ক রেসপন্স হইলো না, মানে তার ওভারঅল ব্যান্ড স্কোর 5 এ নেমে আসবে। এই কারণে বডি প্যারাগ্রাফ যদি একটু দুর্বল হয়, মানে 7 লেভেলেরও হয়, তারপরেও চেষ্টা করবেন কনক্লুশন যেন কোনোভাবে বাদ না পড়ে। এই কথাটুকু আমি বুঝাতে পারছি? এটা হলো আমার প্রথম শর্ত। আপনি যদি ভিতরে যদি কিছু নাও থাকে, ভালো গ্রামার নাই, ভালো লেক্সিক্যাল রিসোর্স নাই, কিন্তু আপনি টাস্ক রেসপন্স শেষ করে আসতে পারছেন, মানে 250 ওয়ার্ডের নিচে নামে নাই, আবার ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন সব লিখতে পারছেন, তারপর আপনি বিশ্বাস রাখেন 6 এর নিচে আসবে না ইনশাআল্লাহ স্কোর। এই কথাটা এখানে লিখছি, অ্যানসারিং দ্য কোয়েশ্চেন ফুললি এন্ড রিলেভেন্টলি। উত্তর লিখবেন সেটা যেন প্রশ্নের সাথে রিলেভেন্ট হয়। 2 নাম্বার যেটার নাম হলো কোহিরেন্স এন্ড কোহিশন। নাম দেখে অনেক কঠিন মনে হইতেছে, ভয়ের কোনো কারণ। এর মানে হলো সিসি দিয়ে লেখা রাখেন, সি মানে কোহেরেন্স, সি মানে কোহিশন। এরকম বিসর্গ দেন, কোলন দেন, দেওয়ার পর লেখেন অবশ্যই অ্যাডভান্স লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে। লিঙ্কিং ওয়ার্ড, এই যে LINK, লিঙ্ক, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। অবশ্যই লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। এটা মানে হলো কোহেরেন্স এন্ড কোহেশন। লিঙ্কিং ওয়ার্ড মানে কি? লিঙ্কিং ওয়ার্ড মানে ওই যে আপনারা লেখেন ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দারমোর, মোর ওভার, হ্যাঁ, তারপরে হাউ এভার,
অন কন্ট্রাস্ট অথবা কনক্লুশন, এই যে ওয়ার্ড গুলো লেখেন, এগুলো নিয়ে আমার আলাদা ক্লাস আছে, এগুলো আমি শিখাই দেবো ইনশাল্লাহ। তাহলে কোহেরেন্স কোহেশন মেনটেন করার জন্য লিঙ্কিং ওয়ার্ড লিখতে হবে। কেমন? সফিস্টিকেটেড লিঙ্কিং ওয়ার্ড লিখতে হবে। সফিস্টিকেটেড মানে একটু বড় লোক টাইপের, হ্যাঁ, একটু বস টাইপের ওয়ার্ড গুলো লিখতে হবে। কিরকম বস টাইপের? একটা এক্সাম্পল দেই। ধরেন আপনারা স্টুডেন্টরা লেখেন অন অন দা আদার হ্যান্ড, মানে হলো অন্য দিকে, অন্য পাশে, অপর পক্ষে। এটা তো একটা 6 এর বাচ্চাও জানে যে অন দা আদার মানে অন্য, অপর দিকে। তাহলে অন দা আদার হ্যান্ড না লিখে আমাকে লিখতে হবে অন দা কন্ট্রারি। অন দা কন্ট্রারি, এই যে আমি অন দা কন্ট্রারি বললাম, এটাকে বলে সফিস্টিকেটেড লিঙ্কিং ওয়ার্ড, বড় লোক টাইপের, একটু ভালো, একটু অ্যাডভান্স। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু ক্লাসে? ওই লাস্ট যে আপুটা মাত্র জয়েন করলেন নর্থ সাউথের, ওই আপু বুঝতেছেন কথা? জি স্যার, বুঝতেছি। আর বলা লাগবে না, ওকে ভাই বলবেন, আমার বয়স বেশি বুড়া না আমি। আচ্ছা ঠিক আছে। মাত্র আমি বিয়ে করছি, বয়স হলো 32, আমার জন্ম সাল হলো 1993, বুঝছেন? আচ্ছা, জি ভাইয়া। এবার আসেন, তাহলে কোহেরেন্স কোহেশন মানে এটাই বুঝে ফেললেন। এখন দেখেন এখানে কোহেরেন্সের ব্র্যাকেট দিয়ে আমি বুঝাই দিছি যে অর্গানাইজিং দা ফ্লো অফ ইওর এসে। তুমি যে লেখাটা লিখলা, এই লেখাটা আসলে কেমন ফ্লোতে যাইতেছে, এইটার সঙ্গতি তুমি ঠিক মতন মেনটেন করতে পারছো কিনা, এটার যে সিকোয়েন্স এটা ঠিক মতন মেনটেন করতে পারছো কিনা, এইটাকেই অর্গানাইজ করাই হলো তোমার কাজ। এটাকেই বলে হলো কোহেরেন্স এন্ড কোহেশন। এই কারণে আমরা যখন লিঙ্কিং ওয়ার্ড লিখবো, যখন আমি লিখবো ফার্স্টলি, তার মানে বোঝা যাচ্ছে প্রথমত কোনো একটা পয়েন্ট হয়তো দিচ্ছে। এরপর আপনি যখন বলবেন সেকেন্ডলি, তার মানে দ্বিতীয় একটা পয়েন্ট দিল। এরপরে যখন আপনি বলবেন মোর ওভার, তখন বোঝা গেল যে আহ তখন বোঝা গেল যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার মানে আরো একটা অতিরিক্ত তথ্য দিল। বা ফার্দার মোর মানে আরো কিছু তথ্য দিল, বা বললো যে ফার্দার স্ট্রেংথেন মাই ভিউ, আমার পক্ষের দিকে যাইতে আমি আরেকটু স্ট্রেংথেন করতে গেলে এই কথাটা আমি বলতে পারি। সো এটাই হলো আসলে ফ্লো অফ এসে। এবং আপনার এসেটা যে ঠিক ওয়েতে যাইতেছে, এই প্রোগ্রেশনটা যেন ভিজিবল দেখা যায়, যেন, এটাকে বলা হলো কোহেরেন্স কোহেশন। গেল। এটাও আবার 0 থেকে 9 ব্যান্ডের মধ্যে ব্যান্ড স্কোরিং হবে। ধরেন আপনি এখানে ভালো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে মোটামুটি আপনার এখানে 8 পাওয়া সম্ভব, পসিবল। এটা আমি ইনশাল্লাহ যা দিব, এটা দিয়ে আপনি 8 কেন 9ও পাওয়া সম্ভব কোহেরেন্স কোহেশনে। এরপরে 3 নম্বর ফ্যাক্টরটা, এটার নাম হলো লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে কি, এটা একটু ব্র্যাকেটের মধ্যে লিখে রাখেন। লেক্সিক্যাল রিসোর্স LR এরকম কোলন দেন, দিয়ে লেখেন সফিস্টিকেটেড ভোকাবুলারি লেখেন, বা অ্যাডভান্স ভোকাবুলারি। খুবই ভালো লেভেলের কিছু ভোকাবুলারি ইউজ করতে হবে। আপনাদেরকে জয়েন করার সাথে সাথেই আমি 2টা ভোকাবুলারির ফাইল প্রোভাইড করছি, ঠিক আছে? আপনাদের কাজ হলো এই ফাইলগুলোকে ছাতু করে ফেলা, তসবির মতন গুইনে একবারে ছাতু ছাতু করে ফেলা। যত দ্রুত ছাতু করতে পারবেন, তত লেক্সিক্যাল পার্টের জন্য আপনার এখানেও আপনার পক্ষে 8 পাওয়া সম্ভব। এই লেক্সিক্যাল পার্টে যা ফাইল দিছি আমি যথেষ্ট। আর যারা ফাইল পান নাই, তারা আমাকে ইনবক্সে নক দিয়ে, আমি হয়তো সময় পাই নাই, আমি দিয়ে দিব ফাইল, ঠিক আছে? 2টা ফাইল রাইটিং এর জন্য, শুধু রাইটিং এর জন্য না, এই ফাইল দিয়ে আপনি স্পিকিং এও কাজে লাগাইতে পারবেন, রিডিং এও কাজে লাগাইতে পারবেন। এখানে দেখেন ব্র্যাকেটে লেখা আছে ইউজেস এ রেঞ্জ অফ ওয়ার্ডস অ্যাকুরেটলি। আপনি ঠিকঠাক মতন এই ওয়ার্ড গুলোকে ইউজ করবেন, তাহলেই আলহামদুলিল্লাহ লেক্সিক্যাল রিসোর্সে ভালো একটা ব্যান্ড স্কোর তুলতে পারবেন। আর ফাইনাল যে জিনিসটা, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, এইটার উপরে আমার একটা স্পেশালাইজ ক্লাস আছে, এই রাইটিং মডিউলে আপনারা পাবেন। মোটামুটি আমি 15টার মতন স্ট্রাকচার আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই 15টা স্ট্রাকচার শিখলেই গ্রামাটিক্যাল পার্টে একটা স্টুডেন্টের পক্ষে 8 পাওয়া কোনো আহামরি কোনো বিষয় না, ঠিক আছে? আপনাদের নিজস্ব কোনো গ্রামার জানার দরকার নাই, খালি যদি একটু সুযোগ থাকে বাড়িতে টেন্সটা একটু ভালো মতন দেখেন আর ভয়েসটা একটু ভালো মতন দেখেন, আর কিছু তেমন একটা শেখার নাই। বাদ বাকি যা লাগে আমি প্রোভাইড করব। এটাকে লেখা আছে ইউজেস এ রেঞ্জ অফ গ্রামার্স অ্যাকুরেটলি, ঠিক মতন গ্রামার ইউজ করা। আমি আপনাদেরকে শেখাবো 30 লাইনে একটা এই এসে লিখতে গেলে কোন জায়গাতে কোন গ্রামার আপনি ইউজ করবেন, কোথায় কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করবেন, কোথায় কম্পাউন্ড ইউজ করবেন, কোথায় ইনভার্সন ইউজ করবেন, কোথায় প্যারালেলিজম ইউজ করবেন, ঠিক আছে? কোথায় কোন ক্লজ ইউজ করবেন, এই সকল জিনিসগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব। কোথায় আপনারা হলো কন্ডিশনাল ইউজ করবেন, এগুলো ইনশাল্লাহ দেখাই দিব। জিরান কোথায় ইউজ করবেন, পার্টিসিপল কোথায় ইউজ করবেন, তখন ইনশাল্লাহ ঝামেলা হবে না। এখন দেখেন, এই যে আমি বললাম 4টা ক্রাইটেরিয়ার উপরে কিন্তু ব্যান্ড স্কোরটা হয়। তাহলে ধরেন আপনি টাস্ক রেসপন্স ভালো মতন লিখলেন, তাহলে ধরেন আপনি এখানে পেলেন 7, কোহেরেন্সে পাইলেন আপনি ধরেন 7, আর ধরেন লেক্সিক্যালে পাইলেন 6, আর ধরেন গ্রামারে পাইলেন 6। এই 4টাকে ওরা গড় করবে। তাহলে 7 7 14, আর এদিকে 6 6 12, 14 আর 12 কত হয়? 14 আর 12 হয় 26। তাহলে 26কে যদি 4 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে কত আসে? 4 6 24,
আর এখান থেকে না হলো 2, তাহলে এখানে পয়েন্ট নিলে 2 এর সাথে 0, তাহলে 4 5 20, তার মানে কি 6.5। এটাই হলো আপনার ওভারঅল ব্যান্ড স্কোর রাইটিং এ। গট ইট? কিভাবে আসলে আমরা রাইটিং এ স্কোর পাই জানেন? একটা শিখলেন তো নাকি? এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসের মধ্যে বাইরে না, আপনার হলো ক্লাসের বাইরে, ক্লাস শেষ হলে তারপরে মেসেজ দিন। আমার তো কনসেন্ট্রেশন যায়, এদিকে একবার তাকাই ওদিকে তাকাই, একই সাথে আমার মনে করেন পেজে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, মানে আমার যদি প্রোফাইল দেখেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে, এত মেসেজ। এই স্লাইড ক্লিয়ার, রাইট? আমি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্লাইড দেখালাম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে শিখতে আসলাম রাইটিং, এতক্ষণ ধরে তো রাইটিং এর কোনো কথাই বললেন না, কিন্তু আমি রাইটিং এর অনেক কথা বলছি। এই জিনিসগুলো নিয়ে আপনার আসলে ব্যান্ড স্কোর কোন দিকে যাবে এটা নির্ধারণ করবে। গেল। এবার আসেন, এখন যে স্লাইডটা দেখবেন এটা আপনার আসলে লাইফ চেঞ্জিং একটা স্লাইড ইনশাল্লাহ, ঠিক আছে? স্টুডেন্টরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। টাস্ক 2 মানে একটা আতঙ্কের জায়গা, কিন্তু টাস্ক 2 হলো একটা জাস্ট একটা পাজল গেমের মতো। বিশ্বাস করেন, আপনারা যদি আমার রাইটিং মডিউলের পুরো ক্লাসগুলো শেষ করেন, আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি এবং আপনারা প্রমাণও পাবেন রাতারাতি যে ইনশাল্লাহ এটা আসলে কোনো আহামরি কঠিন কোনো জিনিস না। একটা স্টুডেন্ট মোটামুটি একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে আসলে রাইটিং একটা ভালো স্কোর তোলা সম্ভব এবং এটা ভিজুয়ালাইজ করা যায়। এটা এমন না যে আমি পরীক্ষা দিয়ে তারপরে স্কোর পাইলে বুঝবো, নো, আপনি রাতারাতি টের পাবেন যে হ্যাঁ আপনি আসলে আপনার উন্নতিটা হইতেছে, আপনি এটাকে ফিল করতে পারতেছেন, এটাকে দেখতে পারতেছেন চোখ বন্ধ করলে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, সেটা হলো টাস্ক 2 তে কি টাইপের প্রশ্ন থাকে, কোয়েশ্চেনের টাইপ গুলো কি কি। তাহলে আপনারা অনেক সময় একটু বেশি পেরেশানের মধ্যে থাকেন যে কোন টাইপের প্রশ্ন আসবে, আমি কি আদৌ অ্যান্সার করতে পারবো, বা মনে মনে বলেন আল্লাহ তুমি আমাকে এগ্রি ডিসএগ্রির কোশ্চেন দিও, আল্লাহ তুমি আমাকে এই টাইপের কোশ্চেন দিও, বোথ ভিউ দিও। সো এরকম আজকের পড়া ইনশাআল্লাহ বলা লাগবে না। আমরা রাইটিং মডিউলে যত ধরনের টাস্ক 2 আছে সকল প্রশ্নগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি তাহলে মোটা দাগে এই 3 ধরনের প্রশ্ন আমরা পাই। এর প্রথম যে নাম সেটার নাম হলো ওপিনিয়ন এসে। দেখেন নাম দেখে বোঝা যাচ্ছে ওপিনিয়ন মানে কি, মতামত, মানে আমার সারা কিসে, মতামত কিসে, এই জিনিসটা জানা হয়। তো এই ওপিনিয়ন এসে আবার 3 প্রকারের ওপিনিয়ন এসে থাকে। একটা হলো এগ্রি ডিসএগ্রি, একটা হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর একটা হলো পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট। দেখেন তিনটা আপনারা দেখেছেন, নাম দেখে স্টুডেন্টরা, ধরেন একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যায় মনে করে যে এগ্রি ডিসএগ্রি মানে অনেক সহজ, আর পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট মানে মনে হয় অনেক কঠিন, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে মনে হয় অনেক কঠিন। আসলে তাই না। আসল যে ব্যাপারটা সেটা হলো এই 3 ধরনের এসে মানেই হলো ওপিনিয়ন এসে। সো যদি পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট আসে তার মানে আমি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে করব এটা আসলে এগ্রি ডিসএগ্রি টাইপের এসে আসছে। কিরকম ভাইয়া? দেখেন আপনাকে যদি বলে যে আপনি কোনো একটা পক্ষে এগ্রিতে আছেন, তার মানে কি আমরা বলতে পারি না যে এগ্রি আছি মানে আমি ইয়েস করতেছি, হ্যাঁ জাতীয় বলা যায়, কাইন্ড অফ অ্যানালজি। আপনাকে বললো যে আপনি কি রাজি না, বললো যে মা তোমার জন্য একটা পাত্র দেখছি, পাত্র বুয়েট থেকে পাশ করছে, আবার ফরেন ক্যাডার, দেখতে শুনতে আলহামদুলিল্লাহ 6 ফিট, তুমি কি রাজি আছো মা? এখন আপনি অনেক দিন ধরে অ্যাফেয়ারের মধ্যে আছেন, তারপরে আপনি দেখতেছেন আরে এই ধরনের প্রোফাইলের ছেলে না, ভালো হবে না, আমি তো বিদেশে ঘুরতে পারবো যখন তখন, তাহলে আমি এগ্রি বলে দিই। এই যে আপনি ইয়েস বললেন তার মানে কি আপনি এগ্রি করলেন, আপনি রাজি না, বললেন যে না ওর চাইতে আমার কাছে ভালো প্রোফাইলের ছেলে আছে, তাহলে আপনি নো বলে দিলেন, ডিসএগ্রি করলেন। একইভাবে দেখেন আমরা যদি এগ্রি ডিসএগ্রি কে বাদ দিয়ে যদি খালি ইয়েস আর নো দিয়ে চিন্তা করি, তাহলে কোনো একটা জিনিসের ধরেন আপনাকে অ্যাডভান্টেজ বলা হয়েছে যে এটা বলো, সুবিধা দেখাও, তাহলে একটা জিনিসের সুবিধা আপনি কখন দেখাবেন? একটা ছেলে যদি আপনি ফ্যামিলিতে সাবমিট করতে চান তাহলে আপনি বলবেন এই ছেলের এইটা দিতে পারবে, এই ছেলে এটা করতে পারবে, এই ছেলের এটা ভালো, এই ছেলের ওইটা ভালো, মানে খালি সুবিধা দেখাবেন, আপনি কি ডিসঅ্যাডভান্টেজ দেখাবেন? তো সুবিধা দেখাচ্ছেন মানে আপনি ইয়েস এর পক্ষে, আর ডিসঅ্যাডভান্টেজ দেখাচ্ছেন মানে আপনি নো এর পক্ষে। একইভাবে ইতিবাচক ডেভেলপমেন্ট দেখতেছেন সমাজে এই জিনিসটা আসলে আমাদেরকে খারাপ একটা দিকে নিয়ে যেতেছে, তার মানে কি এটা একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হইতেছে। যেমন দেখেন আগে আমাদের বাচ্চারা আমাদের গুরুজনদেরকে, যারা সিনিয়র সিটিজেন ছিলেন তাদেরকে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন, যারা ভেটেরান ছিলেন তাদের সামনে বিড়ি খাইতো না, হ্যাঁ গালাগালি করতো না বা সালাম দিত, এই জিনিসগুলো এখন নাই। তাহলে এই জিনিসটা কি সমাজের কেমন ডেভেলপমেন্ট আসলে, ইতিবাচক না নেতিবাচক? কমন সেন্সে বলেন তো। এখন বাচ্চারা বিড়ি খেতে গেলে লুকায় না, সালাম দেয় না, তারপরে বড় মানুষ যাইতেছে দেখা গেল
বান্ধবীর সাথে বসে থেকে গল্প করতেছে। আগে তো গ্রামের মানুষ ভয় পাইতো, তো কথা বলতো না, বা বলতো যে "ইরে আল্লাহ, এদের দেখে ফেললো, এখন তো বাড়িতে লাগাই দিবে"। তো এই যে জিনিসগুলো কিন্তু একটা নেতিবাচক দিকে যাইতেছে। তার মানে আমরা যখন কোনো একটা জিনিসের নেতিবাচক ডেভেলপমেন্ট বর্ণনা করতেছি, তার মানে আলটিমেটলি আমি না টাইপের জিনিসপত্র বর্ণনা করতেছি, মানে এই যে নো টাইপের জিনিসপত্র বর্ণনা করতেছি। তার মানে কি, আমি এই তিনটা জিনিসকে জাস্ট ইয়েস আর নো দ্বারা ব্যাখ্যা করতে পারি না। আপনারা কি আমার সাথে এগ্রি না করলে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে বোঝানোর দায়িত্ব আমার, 4,000 টাকা নিছি, আমি আপনাকে বুঝাবো। ক্লিয়ার? আজকের পর থেকে 3 জাতীয় এসে থাকলে জাস্ট আপনি মনে করবেন এটা একটা ওপিনিয়ন টাইপের এসে। আর ওপিনিয়ন এসে মানেই হলো হয় হ্যাঁ অথবা না, শেষ। আর এক জাতীয় এসে থাকে, এটা নাম হলো প্রবলেম সলিউশন এসে। আপনারা মনে করেন না যে আমি শুধু স্লাইড দেখিয়ে ছাড়িয়ে দেবো আপনাদেরকে, আপনি আপনাদেরকে প্রমাণও দিব যে আসলে এই যে টাইপ গুলো আমি বললাম, এগুলো টাইপের প্রশ্ন আদৌ হয় কিনা, এবং এগুলো টাইপের প্রশ্নকে এভাবে অ্যান্সার করা যায় কিনা, এবং আদৌ কি হয় সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। খালি জাস্ট এই স্লাইডটা শেষ করি। আর এক জাতীয় এসে থাকে যেটার নাম হলো প্রবলেম সলিউশন এসে। দেখেন নাম দেখে বোঝা যাচ্ছে যে সমস্যা বাহির করতে হবে, কেন কেন হয় এই ঘটনা, আর এই যে এটার থেকে উত্তরণের উপায় কি, এটা বাহির করতে হবে। ঠিক আছে? তাহলে এই জাতীয় এসে দুই ধরনের হইতে পারে। একটা বলতে পারে এর কজ ইফেক্ট থাকতে পারে। কজ ইফেক্ট কিরকম? ধরেন বললো যে এই যে পানি নোংরা হইতেছে, বা আমরা যে ঢাকার বাতাস আগের চেয়ে অনেক বেশি দূষণ যুক্ত হয়ে গেছে, এটার কারণটা কি, কজটা কি? আর এই যে ঢাকার বাতাস এখন যে দূষণ হয়ে গেল, এটার ফলে কি কি ইফেক্ট তৈরি করবে, কি কি প্রভাব বিস্তার করবে, যে এখানে বাচ্চাদের জন্য, শরীরের জন্য হুমকি, তারপরে বৃদ্ধদের জন্য একটা হুমকি হতে পারে, বা আমাদের বসবাসের জন্য অযোগ্য হয়ে যেতে পারে, বা আরো কি কি ইফেক্ট, পরিবেশের জন্য কি ক্ষতি করতে পারে, এটাই হলো ইফেক্ট। ঠিক আছে? তার মানে কি, এটা আপনি যদি কমন সেন্সে চিন্তা করেন যে কজটা বাদ এটা কি কি প্রবলেম তৈরি করে, আর এটার প্রবলেমের ফলে কি কি হয়, তার মানে কি এটা একটা প্রবলেম সলিউশন এসে। একইভাবে যদি বলে রিজন বাহির করো, রিজন বাহির করো কিরকম? ধরেন আমাকে যে সমুদ্রের পানি দূষণ হচ্ছে, কেন সমুদ্রের পানি দূষণ হয়, রিজন গুলো কি কি বাহির করো। আর এই সমুদ্রের পানি রোধ করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? তাহলে ধরেন আপনি সলিউশন বললেন। তার মানে এই দুইটা জিনিস নাম একটু আলাদা হলেও আলটিমেটলি থিম কিন্তু একই। খেয়াল করেন, দুইটা জিনিসের থিম কিন্তু একই। তো এই দুইটা থিমকে আমরা এরকম প্রবলেম সলিউশনের এসে হিসেবে ক্যাটাগরাইজ করব। ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে আর একটা জাতীয় এসে থাকে হলো বোথ ভিউ এসে। নাম দেখে যাচ্ছে বোথ মানে উভয়, আর ভিউ মানে দৃষ্টিকোণ। উভয় দৃষ্টিকোণে যদি আমরা কোনো একটা জিনিসকে দেখি, দুইটা পার্সপেক্টিভে যদি আমরা কোনো একটা জিনিসকে কনসিডার করি, তাহলে আসলে কি হয়, এই এসেতে এইটাই আমাকে উল্লেখ করা লাগে। তাহলে আমি যদি বলি যে বোথ ভিউ এসেটা আসলে ওপিনিয়ন এসের একটা এক্সটেন্ডেড ভার্সন। কিরকম হয় দেখেন, ওপিনিয়ন এসেতে আমি হয় এগ্রি করতেছিলাম অথবা ডিসএগ্রি করতেছিলাম, কিন্তু বোথ ভিউ এসেতে আমি কেন এগ্রি করতে চাই, কেন আমি বুয়েটের ছেলেটাকে আমি নিতে চাই, ফরেন ক্যাডারকে নিতে চাই, আর কেন আমি ওকে নিতে চাই না, কারণ আমি একটা ছেলের সাথে এতদিন ধরে একটা জিনিসের মধ্যে ছিলাম, একটা কমিটমেন্ট, আমি তাকে কোন জায়গায় কি আমরা দুই পক্ষ ভাইয়া কথা আটকে গেছে। আমাদের ভিউ এসে মানে ইয়েস প্লাস নো। আর কথা আমি এখনো প্রশ্ন নিই নাই, কথা আটকে যেতেছে ভাইয়া, স্লাইড কি চলে গেছে? কথা আসতেছে না। স্লাইড চলে গেছে? স্লাইড আছে কিন্তু কথা ব্রোকেন। Line is disrupting. No problem. এখন দেখেন তো শুনতে পাচ্ছেন কি? এখন শোনা যায়? ওকে ওকে, দাঁড়ান, স্লাইডটা চলে গেছে, একটু আমি স্লাইডটা আরেকবার শেয়ার দিয়ে দিই। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো বোথ ভিউ এসে দেখাচ্ছিলাম।
বোথ ভিউ মানে উভয় পার্সপেক্টিভ দেখাও বা উভয় দৃষ্টিকোণ দেখাও। স্লাইড কি দেখা যায়? দেখেন তো। ওকে, তাহলে আমি যেটা বললাম সেটা হলো ওপিনিয়ন এসেতে আমরা হয় ইয়েস করতেছিলাম অথবা নো করতেছিলাম, আর যখন আমরা বোথ ভিউ করব তখন আমরা ইয়েসও করব নো করব, প্লাস থাকবে, তখন আর অবলিক থাকবে না, অর থাকবে না, বুঝতে পারছেন? এন্ড থাকবে। ওপিনিয়নে আমরা ইয়েস অর নো, আর বোথ ভিউ এর ক্ষেত্রে ইয়েস এন্ড নো। ক্লিয়ার সবাই? তাহলে বোথ ভিউ আমরা কি করি মূলত? আমরা ডিসকাস অল পয়েন্টস ইনক্লুডিং মেরিটস এন্ড ডিমেরিটস। সুবিধা কি আর অসুবিধা কি এই দুইটা জিনিসই আমরা এই বোথ ভিউ এর সাথে যুক্ত করব, লিখব। ক্লিয়ার? এই হলো আমাদের টাস্ক 2 এর কোশ্চেন টাইপ। আর এক ধরনের কোশ্চেন টাইপ আছে যেটাকে আমরা ডিরেক্ট কোশ্চেন এসে বলতেছি। এখন এই টাইপের প্রশ্নগুলো আসে না, তো এখানে কি থাকে? গিভেন স্টেটমেন্ট, একটা প্রশ্ন দেওয়া থাকবে আর ওটাকে ইলাবোরেট করা লাগবে। যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটা বলতে তুমি কি বুঝো? এই স্টেটমেন্টটা বলতে কি বুঝো? এটাকে তুমি ইলাবোরেট করো। সেখানে আসলে আপনাকে এগ্রিও করার কোনো সুযোগ নাই, ডিসএগ্রিও করার সুযোগ নেই। এটা হলো একটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য যেমন পশ্চিমে ওঠে, এই টাইপের। সেটাকে আমরা বলতেছি ডিরেক্ট কোশ্চেন এসে। এই টাইপের এসে এখন আসে না, বাট আপনাদেরকে তাও বলে রাখলাম আর কি। সো এখন দেখেন আমরা কোশ্চেন টাইপের যে ক্যাটাগরি গুলো শিখলাম, এটা কি আসলে সত্যই এক্সিস্ট করে কিনা, কিভাবে এক্সিস্ট করে, এটার একটা প্রমাণ দেখায়। স্লাইড কে আপ ডাউন করতেছে নাকি? চলে গেছে? চলে গেছে নাকি না আছে? দেখতে পাচ্ছেন আপনারা? ওকে ওকে, আমার এখানে আবার দেখাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন আমরা, এটা একটা মার্কারের বই। আচ্ছা, আমি মোবাইলটা দিয়ে জয়েন করি। আমি নিজে যখন স্লাইড দেখি না তখন আমার নিজের কাছেও কনফিউজিং লাগে যে স্টুডেন্ট কি দেখতেছে। ওকে, একটু লাইনে থাকেন। এই মাসে এক্সাম কার কার? 20 তারিখের আগে এক্সাম আছে কারো? 30 তারিখের মধ্যে কার এক্সাম আছে? জানুয়ারি 30? আমার আছে ভাই। ভাই আমার আছে 24 তারিখে। ভাই আমার আছে 24 তারিখ। ওমা, এত জনের আছে! আপনারা পরীক্ষা দেন জানান না কেন? পরীক্ষার আগের দিনও তো একটা দোয়া টোয়া নিয়ে যায়। আপনাদের এই গ্রামে এরকম আগে ছিল না যে আপনারা পরীক্ষায় যাওয়ার আগে নানির কাছে যাইতাম, মামার কাছে যাইতাম, ফুপুর কাছে যাইতাম? ওরা আবার তো টাকা দেয়, আমাদের রাজশাহীতে তো এরকম টাকা দেয় দোয়া চাইতে গেলে, যে আমার পরীক্ষা আছে দোয়া করেন, তা টাকা দেয়, 500 টাকা দেয়, 100 টাকা দেয়, এরকম টাকা দেয়। তা আপনারা তো আমার কাছে দোয়া চাইতেন যে ভাইয়া কালকে আমার পরীক্ষা। ভাই আপনি রাজশাহীর কোথায় বাসা? ভাই আমার বাড়ি, চাইবে মাঝে মাঝে। আমার বাড়ি দুইটা। রাজশাহীতে একটা হলো পদ্মাবাসীকে বাসা আর একটা হলো কাকনহাটে বাসা। ছিলেন? ও আপনি তো, আমার বাসা সিরাজগঞ্জে। ও, পদ্মাবাসী হলো আপনার রাজশাহী ইউনিভার্সিটির কাছেই, অপোজিটে। আর কাকনহাট এটা মোটামুটি 23 কিলোমিটার একটু ভিতরে, এটা আমার গ্রামের বাড়ি। আচ্ছা দেখেন, আপনারা যেটা করবেন, পরীক্ষার আগের দিনে অনেক কিছু টিপস ট্রিক্স কিন্তু শেখার আছে, বুঝতে পারছেন? আপনি কি জানেন এই ছোট টিপস ট্রিক্স আপনার লাইফ চেঞ্জ করে ফেলতে পারে। দেখা গেল 0.5 স্কোর বাড়াই দিবে আপনার, খালি বুদ্ধির কারণে। ঠিক আছে? তো আপনারা পরীক্ষার আগের দিন যদি আমাকে একটা ফোন দেন, ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে 5 মিনিট, কালকে আমার পরীক্ষা ছিল, আপনি 100% শিওর থাকেন ক্লাসে যদি আমি না থাকি, আপনার আমি রেসপন্স করবই, আপনাকে আমি অ্যান্সার দিবই, এবং আপনার সাথে আমি 5 মিনিটের জায়গায় আরো 10 মিনিট কথা বলবো। আগামীকালকে আমার একটা স্টুডেন্টের পরীক্ষা আছে এবং আজকে একটা স্টুডেন্টের পরীক্ষা ছিল, কথা বলছি, ওকে দিয়ে টিপস দিছি, আলহামদুলিল্লাহ কাজে দিছে। তা আপনারা জানানো না কবে যেন পরীক্ষা, রেজাল্ট তো দেখানোই না। ভালো রেজাল্ট পাইলে আর দেখাবে না, আর যদি খারাপ রেজাল্ট হয় তাহলে বলবে ভাইয়া এটা তো স্কোর আসে নাই, তো জানাবেন। এখন দেখেন, মাত্র যে ক্যাটাগরি পড়ে আসলাম, এটা হলো মার্কারের বইয়ের একটা ইন্ডেক্স। সেখানে আমরা দেখবো যে আমরা যে টাইপ গুলো পড়ে আসছি এটা কতটুকুন সত্য। সেখানে র্যান্ডম ধরেন, আপনারা আবার ভাববেন এটা বোধহয় ভাই পাতায় স্লাইডটা বাইর করে রাখছে। আমি মনে করেন র্যান্ডম একটা স্লাইড বাইর করবো, ধরেন এই যে র্যান্ডম স্লাইড বাইর করছি। এখানে কত নাম্বার, ধরেন এটা
ধরেন 245 নাম্বার ফর এক্সাম্পল। তা আপনারা যে কাজটা করবেন, আইএস এক্সাম দিতে গেলেই প্রথমে আগে আপনি শেষের দিকে কি লেখা আছে ওই জিনিসটা খেয়াল করবেন। এই যে দেখেন শেষের দিকে লেখা আছে, ডু থিঙ্ক দ্যাট ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। তাহলে এটা কি জাতীয় হয়েছে বলেন? অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ওপিনিয়ন আছে। ওর মাদার বুঝেন না? এটা হলো মাদার আর এটা হলো চাইল্ড। এই মাদার ধরতে হবে, এই যে ওপিনিয়ন ধরতে হবে, এগুলা ভুলে যাবেন। খালি মনে রাখবেন পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট মানে মাদার এসে, কে ওপিনিয়ন এসে, মানে ইয়েস অর নো। এই যে দেখেন ওপিনিয়ন লেখা আছে, ওপিনিয়ন গেল। আর একটু উপরে ওঠেন, 244 নাম্বার 244 বলতেছে হোয়াট ইজ দ্য রিজন এন্ড হোয়াট শুড দ্য ট্রেন্ড বি চেঞ্জ। কিভাবে এই ট্রেন্ডটাকে পরিবর্তন করা যায়, মানে কি এই লাইনটার মানে কি বলেন তো? কিভাবে এই ট্রেন্ডটাকে পরিবর্তন করা যায় এর মানে কি? সলিউশন কি দেওয়া যায়? সলিউশন রিজন এন্ড সলিউশন। সলিউশন রেমেডি। তার মানে আপনাদেরকে কমন সেন্স খাটাতে হবে। এখানে কিন্তু সলিউশন লেখা নাই। এখন আপনি পরীক্ষার রুমে গিয়ে সলিউশন পাইলেন না, তাহলে আপনি কি এটা না লিখে চলে আসবেন? তাহলে আপনাকে বুঝতে হবে এর মধ্যে কোন মমার্থটা লুকায় আছে, কোন গোপন কথা লুকায় আছে। তাহলে বলছে কিভাবে ট্রেন্ডটাকে চেঞ্জ করা যায়, কিভাবে মানে কি, সমাধানটা কি, সলিউশনটা কি, আর হোয়াট ইজ দ্য রিজন। তাহলে রিজন সলিউশন মানে এটা কি টাইপের আছে? প্রবলেম সলিউশন। প্রবলেম সলিউশন। একইভাবে ধরেন 243 নম্বরে যদি যাই, এখানে বলতেছে ডিসকাস বোথ ভিউ, ডাইরেক্ট বলে দিছে এন্ড ওপাইন, এবং মতামত দাও। তাহলে এটা একটা ডিসকাস বোথ ভিউ টাইপের আছে। একইভাবে আমি যদি 242 যাই, এখানে বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, কি টাইপের আছে? ওপিনিয়ন আছে। একইভাবে যদি 241 নম্বরে যাই, বলতেছে দেখেন হাউ ডাজ দ্য প্রবলেম এফেক্ট, এফেক্ট মানে প্রভাব ফেলে, নষ্ট করে ফেলে, দা চিলড্রেন, দেয়ার ফ্যামিলিজ এন্ড সোসাইটি। এর মানে কি? মেন বক্তব্যটা কি? ওই যে আমি ইফেক্ট, মানে যে প্রবলেমটা হচ্ছে তার ইফেক্ট কিভাবে সমাজে শিশু কজ এন্ড ইফেক্ট, ইফেক্ট ওইটা ইফেক্ট কি বোঝা যাচ্ছে? এটা কজ বুঝাইতেছে, যেটা কিভাবে এফেক্ট করে, কি কি কারণে এফেক্ট করে, ঝামেলাটা কি। এরপরে বলতেছে হোয়াট মেজার্স, নিয়ামক কি কি গ্রহণ করা যায়, ক্যান বি টেকেন টু কন্ট্রোল ইট। এটাকে সমাধানের জন্য আমরা কি ধরনের মেজার্স নিতে পারি, নিয়ামক নিতে পারি, হ্যাঁ, এই পদ্ধতি গ্রহণ করতে পারি, ঠিক আছে, কি অবলম্বন করতে পারি, পন্থা, এগুলো বলো, মানে কি সলিউশন কি। এবার দেখেন আমি একটু স্লাইডটাকে একটু বড় করে টেনে নিলাম, অনেক উপরে চলে গেলাম। আমরা কত ছিলাম? 244-46 ছিলাম। তাহলে এখন ধরেন আমরা 100-র ঘরে চলে আসলাম। 156-তে এসে আবার দেখেন এখানে আবার বলে দিচ্ছে এগ্রি ডিসএগ্রি। তার মানে কি ওপিনিয়ন টাইপের এসে। একই বলছে হোয়াই আর দে ডুইং দিস, কেন এটা তারা করে, মানে কারণটা কি। আর এখন বলতেছে হু গেটস মোর বেনিফিট এন্ড দ্য কমিউনিটি অফ দ্য ইয়াং পিপল, কারা এটার দ্বারা উপকৃত হয়। এখানে একটু আলাদা, এখানে কিভাবে ঘটনাটা ঘটে, কেন ঘটে সেটা বলতেছে, আর কারা উপকৃত হয় তাদের ব্যাপারে একটু বলা লাগবে, একটু ডিফারেন্ট। একইভাবে আমি যদি 154 দেখি, তাহলে এখানে বলতেছে অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। তার মানে কি এই যে ওপিনিয়ন টাইপের আছে। সো এখান থেকে আমরা একটা সামারি করতে পারি যে আমরা মোটামুটি র্যান্ডমলি এরকম ইন্ডেক্স ঘুরে ঘুরে যে টাইপের এসেগুলো পাইলাম, যেমন এটা একটা এগ্রি, এটা একটা ডিসএগ্রি এসে, এটা একটা এগ্রি ডিসএগ্রি এসে মানে ওপিনিয়ন এসে, এটা একটা পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট মানে এটা একটা ওপিনিয়ন এসে, এটা একটা ডিসকাস বোথ এন্ড ওপাইন মানে এটা একটা ডিসকাস বোথ ভিউ টাইপের এসে, এটা একটা রিজন সলিউশন এসে 126 নাম্বার। সো আলটিমেটলি আমরা এই একটা সামারিতে আসতে পারি, কনক্লুশনে আসতে পারি যে ভাইয়া আপনি যেগুলো শিখাইলেন এর বাইরে আর কোনো ক্যাটাগরি নাই। এবং মোটা দাগে আমি মনে রাখবো এসে থাকে হলো 3 প্রকার, ওপিনিয়ন, উভয় পক্ষ বোথ ভিউ, আর হয় প্রবলেম হয় সলিউশন। এই স্লাইড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া টু ফ্যাট কোশ্চেন কোনগুলা? টু ফ্যাট বলো যে টু ফ্যাট বুঝি না আপনার কথাটা, বানান বলেন তো, আপনার উচ্চারণটা। টু ফ্যাট মানে দুইটা ফাট থাকে না কোশ্চেনের? পার্ট বলেন, ফাট না কি বলতেছেন? পার্ট পার্ট, হ্যাঁ ওই যে ডাবল কোশ্চেনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, টু পার্ট কোশ্চেনে যে আপনারা যে ডিসকাস বোথ ভিউ এন্ড ওপাইন, এটাই টু পার্ট। আর একটা থাকতে পারে, এটাই ধরেন টু পার্ট, ডিসকাস বোথও বলবে আবার ওপাইনও করতে বলবে। তাহলে এটার জন্য কিভাবে করবেন এগুলো আমি পরের দিকে শেখাবো, বাট এখন একটা খালি মনে রাখেন, ডিসকাস বোথ ভিউ এন্ড ওপাইন এসে আমরা 3টা প্যারাগ্রাফে লিখবো, বুঝছেন? 3টা প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফে লিখবো এগ্রি, একটা প্যারাগ্রাফে লিখবো ডিসএগ্রি,
আর একটা প্যারাগ্রাফে ওপাইন মানে আমি কোন পক্ষের, আমি এগ্রির পক্ষে না ডিসএগ্রির পক্ষে, কেন আমি এগ্রির পক্ষে গেলাম এটার একটা মতামত আমি ব্যাখ্যা করবো। এটাই হলো 2 পার্ট কোয়েশ্চেন। এছাড়া 2 পার্ট বলে কোনো প্রশ্ন নাই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এগুলো কিভাবে লিখবেন সেগুলো আমি শিখাবো। আজকে তো খালি জাস্ট ক্যাটাগরি শেখাচ্ছি। গেল। ওকে, এখন আপনাদেরকে এমন একটা স্লাইড আমি শিখাবো যে স্লাইডটা, এটা হলো লাইফ চেঞ্জিং 2 স্লাইড। ঠিক আছে, আমরা যদি একটা রাইটিং টাস্ক 2 কে 7 লেভেলে নিতে চাই তাহলে এখন যে স্লাইডটা দেখতেছেন আমরা মূলত পুরো রাইটিং টাস্ক 2 এ আগামী যে 6-7টা ক্লাস করব এই 6-7টা ক্লাসের মূল বিষয়বস্তুই হবে মূলত এই স্লাইডকে কেন্দ্র করে। তার মানে এটা হলো আমাদের দাদা, এই দাদার থেকে 5টা চাচা যাবে, 5টা চাচার থেকে আবার এক একটা চাচা 2-3টা করে বাচ্চা, 2-3টা করে বাচ্চা, 2-3টা করে বাচ্চা, মানে আমাদের জাস্ট খালি ইরাভলিউশন হবে, আর কোনো কিছু না। তো আমরা কি করব, এখন যে স্লাইডটা দেখতেছেন এই স্লাইডটাই আমরা ভেঙে 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 পরবর্তী ক্লাসগুলো নিয়ে শিখবো। কিরকম ভাইয়া? যেমন ধরেন আমরা ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলাদা একটা ক্লাস দেখবো যে কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়। তখন আমরা শিখাবো যে ইন্ট্রোডাকশন লিখতে গেলে আপনাকে প্রথম লিখতে হবে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। তাহলে আমরা ওই ক্লাসে শিখাবো কিভাবে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং করতে হয়, কোয়েশ্চেন প্যারাফ্রেজিং এর টেকনিক গুলো কি কি, কিভাবে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করলে সেটাকে ব্যান্ড 7 8 লেভেলে নেওয়া যায়। এরপরে আমরা শিখবো ইন্ট্রোডাকশন পার্ট লিখতে গেলে আপনাকে থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। তো থিসিস স্টেটমেন্ট কিভাবে লেখে, কোন কোন জিনিস মাথায় রাখতে হয়, লেখার প্রক্রিয়াটা কি, কিভাবে লিখলে ব্যান্ড 8 পাওয়া যায়, এটা শিখাবো। ক্ল্যারিফাই ইওর সাইট শিখাবো। তার মানে এখানে যে পয়েন্টগুলো আপনারা দেখতেছেন পরবর্তী ক্লাসগুলো না আমরা শুধু জাস্ট এই পয়েন্টগুলোর ইলাবোরেশন শিখবো, একটা 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 করে ধরে ধরে। কথাটা কি বুঝতে পারছেন? সো এই স্লাইডটাকে আমরা বলতে পারি তাবিজের মতো। রাইটিং টাস্ক 2 এ তাবিজের মতো। গ্রামে যে ছোট বাচ্চারা রাতের বেলা বিছানায় নষ্ট করে এই কারণে ওদেরকে তাবিজ দেয় না, তাবিজ দিলে দেখা যায় যে বা গাছের একটু টিয়ে দিয়ে যে বাইধা যায় গলার মধ্যে। তাহলে আপনাদেরকে টাস্কতে ভালো করতে হলে এই স্লাইডটা মানে এখন যে পেজটা আপনারা দেখতেছেন, যে লেআউটটা দেখতেছেন, এই লেআউটটা এরকম তক্তির মতো তাবিজের মতো মাইন্দা ফেলতে হবে। কোথায়? মাথার ব্রেনে। আমি ধূপ ধাপ আপনাকে স্ট্রাকচার ধরবো, আপনাকে ধূপ ধাপ স্ট্রাকচার পারা লাগবে। কিরকম ধাপ করে আমি বলবো একটা বডি প্যারাগ্রাফ লিখতে গেলে কি কি থাকতে হয়, তাহলে আপনাকে স্পষ্ট ভাবে বলতে হবে প্রথম লাইনের দিকে ভাইয়া টপিক সেন্টেন্স থাকতে হয়। টপিক সেন্টেন্স লেখার পরে ভাইয়া আমরা সাপোর্টিং আইডিয়া লিখবো, এরপরে ভাই আমরা রেলিভেন্ট এক্সাম্পল লিখবো, এরপরে ভাই আমরা একটা অ্যানালাইসিস দিব। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসের প্রশ্ন কোথায় কাজে লাগবে আপনাদেরকে আমি বলবো যে আমরা যখন অ্যানালাইসিস লিখবো তখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি ইউজ করতে হয়, তখন আপনাদেরকে উত্তরে বলতে হবে ভাইয়া অ্যানালাইসিসে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কনসিকুয়েন্টলি, ডাজ, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট এগুলো লিখবো ভাইয়া। এখন কিন্তু ক্লাস কঠিন হওয়া শুরু করতেছে, এখন অনেক কথাবার্তা শুনবেন মাথার উপর দিয়ে যাবে, কিন্তু মাথার উপর দিয়ে গেলে হবে না, সাথে সাথে নোট করতে হবে। তাহলে আসেন এই স্লাইডটা আমরা প্রথম থেকে শুরু করি। আমি ক্লাস শুরুর সময় একটা কথা বলেছিলাম, সেটা হলো টাস্ক রেসপন্স। ব্যান্ড ডেসক্রিপ্টরের প্রথম যে ক্রাইটেরিয়া রেসপন্স, মনে আছে? মনে আছে এটা? দেখি কেমন মনে আছে আর কেমন নোট করছেন, ধরি একজনকে। এই সালমা আপা বলেন, সালমা আপা বলেন টাস্ক রেসপন্স মানে কি? টাস্ক রেসপন্স মানে কি? অবশ্যই 250 ওয়ার্ডের থেকে 250 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের নিচে লেখা যাবে না। আর তারপর হচ্ছে কোনোভাবে আপনার ইন্ট্রোডাকশন, প্যারাগ্রাফ, বডি, কনক্লুশন বাদ যাবে না। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন। এখন দেখেন এই যে আমি বললাম না যে টাস্ক রেসপন্স হইতে হলে এই এই শর্ত আপনাকে মিট করতে হবে, এই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হবে। তাহলে আমরা যখন একটা রাইটিং টাস্ক 2 লিখবো তখন এই শর্ত পূরণের জন্য অবশ্যই আমার এর মধ্যে 3টা পার্ট থাকতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাডিং 3 এলিমেন্টস ইজ এ মাস্ট। অবশ্যই 3টা এলিমেন্ট আমাকে যুক্ত করতে হবে। সেই 3টা এলিমেন্ট কি কি? একটার নাম হলো ইন্ট্রোডাকশন, একটার নাম হলো বডি প্যারাগ্রাফস। এই যে এখানে গ্রাফস লেখা আছে কারণ হলো বডি প্যারাগ্রাফ 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে। আর শেষে গিয়ে আমরা লিখবো কি? কনক্লুশন। এই জন্যই লেখা আছে 3 এলিমেন্টস ইজ এ মাস্ট। এটা কেন লিখবো? এর কারণ হলো আমাদেরকে টাস্ক রেসপন্স করতে হবে। এখন শোনেন, অনেক স্টুডেন্টের কনফিউশন, ভাইয়া বডি প্যারাগ্রাফ কি 3টা লেখা ভালো না 2টা লেখা ভালো? এটার উত্তর হলো আপনাকে বলা হয়েছে টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ড লিখতে হবে। এখন আপনি যদি দেখেন
দুইটা বডি প্যারাগ্রাফ, এদিকে ইন্ট্রোডাকশন একটা, কনক্লুশন একটা, দুইটা, আর বডি প্যারাগ্রাফ দুইটা, তাহলে 4টা লিখে আপনি যদি দেখেন যে 250 ওয়ার্ড ফুলফিল হয়ে যেতেছে, মোটামুটি 260-270 ওয়ার্ড হয়ে যেতেছে, তাহলে অতিরিক্ত কথা বলার দরকার নাই, 3টা বডি প্যারাগ্রাফ কখনোই লিখবেন না। আর যদি দেখেন আপনি যে বডি প্যারাগ্রাফ লিখতে গিয়ে অত বেশি বডি প্যারাগ্রাফে সাপোর্টিং আইডিয়া দিতে পারেন না, এক্সাম্পল চিন্তা করতে আপনার অনেক কষ্ট হয়, অ্যানালাইসিস ভালো মতো লিখতে পারেন না, তাহলে আপনাকে বডি প্যারাগ্রাফ নিঃসন্দেহে 3টা লিখতে হবে। কারণ আপনি যদি বডি প্যারাগ্রাফ 3টা না দেন, তাহলে তো আপনার পক্ষে এদিকে 250 ওয়ার্ড পূরণ করা সম্ভব না। আর 250 ওয়ার্ড পূরণ না হলেই ব্যান্ড স্কোর কিন্তু 5-এ নেমে আসবে, 5.5-এ নেমে আসবে। এই কারণে যারা ভালো লিখতে পারেন তারা চেষ্টা করবেন 2টা বডি প্যারাগ্রাফ লেখার, আর যারা একটু কম লিখতে পারেন তুলনামূলক, তারা 3টা বডি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন। উত্তরটা পাইছেন? ওকে। আরেকটা প্রশ্ন থাকতে পারে স্টুডেন্টের, ভাইয়া 2টা বডি প্যারাগ্রাফ কেন ভালো আর 3টা বডি প্যারাগ্রাফ কেন ভালো না, বা না লিখলেও চলে? এর উত্তর হলো, ধরেন আপনারা যখন একটা মেস থেকে আরেকটা মেসে চেঞ্জ করেন, বা ধরেন একটা বাসা বাড়ি থেকে আরেকটা বাসা বাড়িতে চেঞ্জ করেন, বাসা যখন চেঞ্জ করেন তখন কমন সেন্সে চিন্তা করেন, আপনাদের যদি ব্যাগ পাটরা বেশি হয়, জিনিসপত্র বেশি হয়, তাহলে বাসা চেঞ্জ করাটা কঠিন না? ট্রাক লাগবে 2টা, মাল গুছাইতে লোক লাগবে বেশি, আবার এই মালগুলো ডেলিভারি দেওয়ার পরে এগুলো মালকে আবার টাকে গুছাইতে আবার বেশি ঝামেলা না? কিন্তু আপনার যদি সকল জিনিসপত্র আপনি যদি কয়েকটা বস্তার মধ্যে নিয়ে নিতে পারেন, ধরেন অনেকগুলোর মাল হাতে হাতে নেওয়া আর একটা বস্তার মধ্যে সবগুলো নেওয়া, এটা বেশি সুবিধাজনক না? বা কম বস্তা থাকলে বেশি সুবিধাজনক না? এ কারণে আমাদের আইডিয়াগুলোকে কম আইডিয়া কত বেশি করে আপনি ফাপায়া ফুপায়া বলতে পারেন, সেটার জন্য আপনার ব্যান্ড স্কোর ভালো আসে। কিন্তু আপনারা অনেকগুলো আইডিয়া কম কম করে বললেন, সেটা ভালো প্র্যাকটিস। বুঝাতে পারেনি? আপনি 4টা আইডিয়া দিলেন, 4টা আইডিয়া 2 লাইন করে বললেন, এটা কখনোই ভালো আইডিয়া না। বরং 2টা আইডিয়াকে আপনি 4 লাইন করে বললেন, এটা ভালো আইডিয়া। কথাটা বুঝছেন? মানে আপনি 8 লাইনই লিখতেছেন, 2টা আইডিয়া 4 লাইন করে, 4 দুগুণী 8, এটা হলো একটা পার্সপেক্টিভ, একটা সিনারিও। আর আরেকটা সিনারিও হলো 4টা আইডিয়া 2 লাইন করে, 4 দুগুণী 8। দেখেন দুইজনেই কিন্তু 8 লাইন লিখছেন, কিন্তু যে 2টা আইডিয়াকে 4 লাইন করে 8 লাইন লিখেছে তার ব্যান্ড স্কোরটা বেশি পাবে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কোন দিকে যাবেন, হুইচ পাথ উইল ইউ চুজ? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? রাইটিং কিন্তু একটা পাজল গেমের মতো, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, চিত্রের মতন খেলতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্রেনের মধ্যে যে খেলাটাকে না ঢুকাইতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি ভালো ব্যান্ড স্কোর পাবেন না। এবার আসেন একটা আগুন জিনিস শিখাবো, যেটা কোনোদিন কেউ শিখায় না। সেটা হলো, বেশিরভাগ স্টুডেন্টরাই শুধুমাত্র না জানার কারণে, এই যে বললাম 250 ওয়ার্ড আর এই যে বললাম 150 ওয়ার্ড, টোটাল আনুমানিক 400+ ওয়ার্ড, এগুলোকে একটা একটা করে গনে পেপার বেজের জন্য। ওরা তো বুঝতে পারে না কয় ওয়ার্ড লিখছে, তো এই জন্য কম্পিউটার বেজে তো ওয়ার্ড কাউন্ট হয়, উল্টা দিকে কাউন্ট ডাউন হয়, কিন্তু পেপার বেজে তো কাউন্ট ডাউনের সুযোগ না, হাত দিয়ে গুনতে হয়। তখন ওরা কি করে, 1 2 3 4 এভাবে করে ওয়ার্ড গুলোকে গনে। তো এটা গুনতে তো আপনার 10 মিনিট যাবে গা। তাহলে 60 মিনিটের মধ্যে যদি 10 মিনিট খালি গুনতে যায়, তাহলে তো আপনার লস। তাহলে আপনি কি করবেন, আপনি যখন লাইনগুলো লিখবেন, তো বাড়িতে আপনি বসে বসে লাইন গুনে গুনে আপনি দেখবেন যে প্রতি লাইনে আপনি আনুমানিক কয়টা করে লেখেন। তাহলে ধরেন আপনি 1 নাম্বার লাইনে লিখেছেন হলো 10টা ওয়ার্ড, এরপরে স্যাম্পল হিসেবে ধরেন আপনি 14 নম্বর লাইন নিলেন, 14 নম্বর লাইনে আপনি ধরেন লিখেছেন 9টা ওয়ার্ড, এরপরে স্যাম্পল হিসেবে ধরেন আপনি 20 নম্বর লাইন নিলেন, তো 20 নম্বর লাইনে আপনি ধরেন লিখেছেন 11 ওয়ার্ড। তাহলে আপনি কি করবেন, অ্যাভারেজ করবেন। তাহলে 10 আর 9 হয় 19, আর 11তে হয় 30। তার মানে ইন অ্যান অ্যাভারেজ প্রতি লাইনে আমার ওয়ার্ড কাউন্ট হইতেছে 10টা করে। তাহলে আমি যদি এরকম 10টা করে ওয়ার্ড লিখি প্রতি লাইনে, তাহলে 250 লাইন লিখতে আমার কয়টা লাইন লাগবে, আনুমানিক 25 লাইন লাগবে। তাহলে 25 লাইনের মধ্যে যদি 250 না থাকে, তাহলে তো আবার ব্যান্ড স্কোর কমবে। তাহলে আমি আরেকটা 2টা লাইন বেশি দিয়ে দেবো, তার মানে 27 লাইন লিখবো। এইভাবে করে আপনারা রাইটিংটা লিখবেন, যেন ওয়ার্ডকে হাত দিয়ে গুনা না লাগে। বুঝছেন আমার কথা? গেল। এখন আসেন, আমরা যদি ভালো একটা রাইটিং রেডি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন কিভাবে ভালো করে লেখে। আপনারা নোটের মধ্যে একটা কথা লিখে রাখেন, একটা দামি কথা। নোটের মধ্যে আপনারা লেখেন, টাস্ক ওয়ানে ভালো ব্যান্ড স্কোর
ডিপেন্ড করে বডি প্যারাগ্রাফের উপর। টাস্ক 1-এ ভালো ব্যান্ড স্কোর ডিপেন্ড করে বডি প্যারাগ্রাফের উপর। আর টাস্ক 2-তে এখন আমরা যেটা শিখতেছি টাস্ক 2-তে ভালো ব্যান্ড স্কোর ডিপেন্ড করে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনের উপর। অনেক গুরুত্বপূর্ণ কথা, 29,000 টাকার কথা। কারণ একবার ভালো ব্যান্ড স্কোর না তুললে আবার পরীক্ষা দিতে হবে, তখন আবার 29,000 টাকা লাগবে। লিখছেন? টাস্ক 2টা আবার একটু বললেন। টাস্ক 2-তে ইন্ট্রোডাকশন কনক্লুশন, জিনিসই তো 4টা। টাস্ক 1-এ বডি প্যারাগ্রাফ, টাস্ক 2-তে ইন্ট্রোডাকশন কনক্লুশন। ভালো করে লিখতে হবে, কারণ এটাতে ব্যান্ড স্কোর ভালো থাকে। ভাই এটা কোনো স্পেসিফিক রিজন আছে, মানে পার্টিকুলার এই জিনিসটার জন্য? হ্যাঁ, রিজন আছে। রিজনটা কি? রিজনটা হলো বডি প্যারা, যেহেতু টাস্ক 2টা হলো আপনার বেশি ওয়ার্ডের খেলা। এখন আপনি যদি একজন রিডার হিসেবে চিন্তা করেন, রিডারের পার্সপেক্টিভ থেকে, ধরেন আমরা হুমায়ুন আহমেদের বই কেন পড়তে এত পছন্দ করি? কারণ ওনার প্রতি পাতায় পাতায় রস ওইরকম দিয়ে রাখছে, ওই ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে রাখছে যে আমাকে, রিডারকে সে ধরে রাখবে, সামনের দিকে আগানোর জন্য সে আমাকে হেল্প করবে, রাইট? এই কারণে তার লেখা আমরা এত পছন্দ করি। সো 250 ওয়ার্ড বা 270 ওয়ার্ডের একটা লেখা কেন একজন রিডার পড়বে, বসে বসে কেন পড়বে, তার ধৈর্যটা কেন থাকবে? এই জিনিসটা আমাকে ইন্ট্রোডাকশন পার্টে ব্যাখ্যা করতে হবে, যে আমি যে বডি প্যারাগ্রাফ গুলো লিখতেছি কিসের উপর আমার বডি প্যারাগ্রাফ গুলো দাঁড়ায় আছে, এগুলোর স্তম্ভটা কি, এগুলোর রুট কি, এগুলোর পিলার কি, এই জিনিসগুলোকে আমাকে ইন্ট্রোডাকশন পার্টে লিখতে হয়। বুঝতে পারছেন? একইভাবে ইন্ট্রোডাকশন পার্টে আমি যা লিখলাম এটার একটা সামারি আমরা দিব হলো কনক্লুশন পার্টে। এই কারণে বড় লেখার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন বেশি গুরুত্বপূর্ণ। আর ছোট লেখার ক্ষেত্রে পার্ট 1, বিশেষ করে পার্ট 1-এ আমাকে প্রশ্নের মধ্যে বলেই দিছে যে তুমি এখানে দেখবেন যে সুন্দর করে লেখা আছে, কারণ আমি দেখাই দিই পার্ট 1-এ কি লেখা থাকে, এক্সামিনার কি জানতে চায় আসলে দেখাই দিই, তাহলে আপনারা আরো একদম মাথার মধ্যে জীবনেও ভুলবেন না। এই যে দেখেন, র্যান্ডম ধরেন 27 নম্বর প্রশ্ন আমার সামনে আসলো। হ্যাঁ, 27 নম্বর প্রশ্নের মধ্যে আপনি যদি খেয়াল করেন, দেখেন লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেন ফিচার্স। এই যে মেন ফিচার্স এন্ড মেক কম্প্যারিজন। এই মেক কম্প্যারিজন মানে তুলনা দেখানো, এটা হলো BP2। আর এই যে মেন ফিচার দেখানো, যেটাকে আমরা ডিটেলিং বলি, ডিটেল দেখানো, এই যে সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেন ফিচার, ডিটেলিং, এটাকে আমরা বলি BP1। BP1 বুঝছেন? তো আমার কাছে টাস্ক 1-এ চাই হলো BP1 দাও আর BP2 দাও। কথা ক্লিয়ার? এই কারণে টাস্ক 1-এ এই যে বডি প্যারাগ্রাফ গুলো গুরুত্বপূর্ণ। আর টাস্ক 2-তে আমাকে এরকম ভাবে বলে নাই যে তুমি বডি প্যারাগ্রাফ এরকম দেখাও বা এরকম কিছু করো। এই জন্য আমাদেরকে এই যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা ভালো করে লিখতে হবে। ক্লিয়ার আপু? এটা হলো টাস্ক 2-তে। আপনি নিজেই বুঝতে পারবেন যে টাস্ক 2 ইন্ট্রোডাকশন আর কনক্লুশন কেন গুরুত্বপূর্ণ। যখন আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করবো তখন আপনি আসলে দেখবেন যে ইন্ট্রোডাকশন পড়লেই আপনার দেখবেন যে সব পড়া শেষ, আর কিছু নাই। এখন আসেন, একটু লাইনে থাকেন তো, আমার বোন একটা মেসেজ দিছে, একটু দেখি। আরে candidates are advised to report IB office during office. Selected candidates are hereby advised to complete admission formalities. Allah. ওয়েটিং এ আসছে আমার বোন, 6 নাম্বার ওয়েটিং আছে। আরে
আজকে রাজশাহী ইউনিভার্সিটি আইবিতে ছিল, অ্যাডমিশন টেস্ট ছিল এমবিএ এর। ওইটাই আসছে বাজারে। বেশি একটা পড়তে পারে না। আম্মা এই সময় এত অসুস্থ ছিল বুঝছেন, আইসিইউতে ছিল তো, তখন হলো মোটামুটি আইসিইউতে ছিল 3 দিন, ওখান থেকে বের করেছিলাম 7 দিন, মানে 10 দিন আমরা ইয়েতে ছিলাম, মেডিকেলে ছিলাম। ওখানে সে 10 দিন থাকছে। এরপরে 19 দিন পর্যন্ত তো আমি রাজশাহীতে ছিলাম। তখন হলো মাকে টেক কেয়ার সেই করতো। মা কিন্তু এখনো বিছানা থেকে একদম উঠতেই পারে না, মানে ওয়াশরুমও বিছানায় করা লাগে। তো মাকে সার্বক্ষণিক দেখার কারণে ওই পড়তেই পারে না অ্যাডমিশনের জন্য। এর মধ্যে আবার গতকালকে আবার প্রাইমারি স্কুলের পরীক্ষা ছিল, সব মিলিয়ে মানে টাইমই দিতে পারে নাই। 2 পরীক্ষা একসাথে করতে, এদিকে হয় না ওইদিকে হইলো না। 6 নাম্বার ওয়েটিং এ আছে, 60টা সিট 66 নাম্বারে আছে। যাক, আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা হলো ইন্ট্রোডাকশন পার্টে 3টা জিনিস আপনাকে মাস্ট উল্লেখ করতে হবে। এগুলোর উপর আমার আলাদা করে ক্লাস আছে বুঝছেন। এই যে দেখেন, কোয়েশ্চেন প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়, কি কি পদ্ধতিতে করতে হয়, এই যে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং এর উপর আলাদা করে স্লাইড আছে, এগুলো আমি আপনাদেরকে শেখাবো। এখন এত ডিটেইলে এগুলো নিয়ে কথা বললাম না, যা শুধু মাথায় রাখেন কোয়েশ্চেন প্যারাফ্রেজ মানে হলো আপনাকে আইএলটিএস এক্সামে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রশ্নটাকে হুবহু লেখা যাবে না, প্রশ্নটাকে একটু ঘুরায় লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এটাকে বলে হলো কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। এটা আমার ইন্ট্রোডাকশন পার্টের প্রথমে লিখতে হবে। এরপরে কাজ হলো থিসিস স্টেটমেন্ট লেখা। থিসিস স্টেটমেন্ট মানে হলো কোনো একটা পয়েন্টে, এই যে আমি এগ্রি করলাম, ফর এক্সাম্পল বললাম যে এখন বাচ্চারা গুরুজনদেরকে রেসপেক্ট কম করে, ঠিক আছে, ভেটেরান লোকদেরকে একটু রেসপেক্ট কম করে। কেন রেসপেক্ট কম করে? এটার ধরেন 3টা পয়েন্ট আমি বললাম। একটা পয়েন্ট হলো যে এখন আসলে ফ্যামিলি এডুকেশনটা অত বেশি আগের মতো স্ট্রং না, এটা একটা কারণ। তাহলে এই যে আমি 3টা পয়েন্ট মনে করলাম যে এই 3টা কারণে আসলে এখন বাচ্চারা গুরুজনদেরকে সম্মান করতেছে না, এই পয়েন্টগুলোকে গুছায়া লেখার যে প্রক্রিয়া, এটার নামই হলো থিসিস স্টেটমেন্ট। দেখেন, নাম দেখে বোঝা যাচ্ছে, আমরা যেমন থিসিস বই বলি না, থিসিস বুক, থিসিস পেপার। তো থিসিস পেপারে কি হয়, অনেক বিশাল একটা জিনিসকে সামারি করে আমরা লিখি। একটা বিষয়ে গবেষণা করে সেই গবেষণার একটা গবেষণা পত্র, একটা সামারি, এই যে জিনিসটা আমরা প্রোভাইড করি, এটাকে বলে থিসিস পেপার, রাইট? সো এই থিসিস স্টেটমেন্ট মানে হলো পুরো এসেতে আমরা যা লিখবো, এই পুরো এসের একটা সামারি এই জায়গায় লেখা, এটাকে বলে থিসিস স্টেটমেন্ট। সেটা আমাকে ইন্ট্রোডাকশন পার্টে লিখতে হবে। এরপরে আমাকে সাইড ক্ল্যারিফাই করতে হবে যে আমি কি এগ্রি না ডিসএগ্রি, কেন এগ্রি কেন ডিসএগ্রি, এরকম লাইন একটা লিখতে হবে যে আই দেয়ারফর এগ্রি উইথ দ্য গিভেন স্টেটমেন্ট। এর টাইপের একটা লাইন লেখা, এটাকে বলে ক্ল্যারিফাই ইওর সাইড। সো এই 3টা জিনিস আমাকে মাস্ট ইন্ট্রোডাকশন পার্টে লিখতে হবে। এরপরে আসে আমরা বডি প্যারাগ্রাফ। তো বডি প্যারাগ্রাফে এই 4টা জিনিস মাস্ট লিখতে হবে। এর প্রথম জিনিসটার নাম হলো টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যান্ড 7 পাইতে চান, ব্যান্ড ডেসক্রিপ্টরে বলাই আছে যে কোনো স্টুডেন্ট যদি বডি প্যারাগ্রাফ মানে 7 পাইতে চায়, তাহলে অবশ্যই তাকে প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স দেখাইতে হবে। তো টপিক সেন্টেন্স মানে হলো এই যে থিসিস স্টেটমেন্টে আমরা 3টা পয়েন্ট উল্লেখ করে এলাম, এই 3টা পয়েন্টের জন্য আমার নিয়ম হলো 3টা বডি প্যারাগ্রাফ দেখানো। খেয়াল করেন আমার কথা। মনে করেন একটা স্টুডেন্ট বিদেশে হায়ার স্টাডি নিতে যাইতে চায়, কেন? এর একটা পয়েন্ট আমরা বলতে পারি কোয়ালিটি এডুকেশন, ভালো শিক্ষা পাবে। আমরা একটা বলতে পারি যে বেটার লাইফস্টাইল, রাইট, বেটার লাইফস্টাইল বা সিকিউরড ফিউচার, সিকিউরড লাইফস্টাইল, এরকম বলতে পারি। তাহলে এই যে একটা পয়েন্ট বললাম সিকিউরড লাইফস্টাইল আর একটা পয়েন্ট বললাম বেটার এডুকেশন, তাহলে বেটার এডুকেশন নিয়ে আমাকে একটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে, আর বেটার ফিউচার নিয়ে আমাকে আরেকটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে এই যে 2টা বডি প্যারাগ্রাফ আমরা লিখতেছি, বডি প্যারাগ্রাফের প্রথম লাইনে আমাকে উল্লেখ করতে হবে যে বেটার এডুকেশন মানে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, বেটার ফিউচার মানে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি, এই কথাটা ব্যাখ্যা করাকে বলে হলো টপিক সেন্টেন্স। এরপরে ওইটা ওয়াইজ আমাকে একটা সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, তারপরে রেলিভেন্ট এক্সাম্পল লিখতে হবে, তারপরে অ্যানালাইসিস মানে হলো এতক্ষণ যে আলোচনা আমি করলাম বডি প্যারাগ্রাফ 1-এ বেটার এডুকেশন নিয়ে বা বেটার ফিউচার নিয়ে, তাহলে বেটার ফিউচার নিয়ে যা আলোচনা করলাম তার একটা সামারি লাইন, যেটাকে আমরা কনক্লুশন বলতে পারি। কার কনক্লুশন? এটা কিন্তু বিপি 1 এর কনক্লুশন। একইভাবে বডি প্যারাগ্রাফ 2 এর কনক্লুশন, বডি প্যারাগ্রাফ 3 এর কনক্লুশন, এটাকে আমরা বলতেছি অ্যানালাইসিস। এরপরে ফাইনালি গিয়ে আমরা কনক্লুশন লিখবো। কনক্লুশনে আমরা কি করব? রেপিটেশন অফ ইন্ট্রোডাকশন ইন সেকেন্ড প্যারাফ্রেজিং। আমরা ইন্ট্রোডাকশনে যা লিখছিলাম ক্ল্যারিফাই ইওর সাইড বাদে, এই যে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং এবং থিসিস স্টেটমেন্টে যে কথাবার্তাগুলো বলছিলাম, ওই কথাবার্তাগুলো নিয়ে এখানে গিয়ে আবার রিপিট করব, আরেকবার বলবো। ফাইনালি গিয়ে আমাদের আসলে কেন এই এসেটার সাথে আমি এসেটা ভালো বা এই পক্ষে আমি কেন গেলাম, এই পক্ষে আসার ফলে কি ধরনের ইফেক্ট সমাজে পড়তে পারে। যেমন আমরা বলতে পারি যে
বাচ্চাদের আসলে এই যে এরকম গুরুজনদেরকে, সিনিয়রদেরকে শ্রদ্ধা করা উচিত, এবং অবশ্যই আমাদের ফ্যামিলির মধ্যে এ ধরনের শৃঙ্খলা, এ ধরনের কাঠামো তৈরি করা উচিত। এই যে একটা লাইন বললাম, এটাকে বলে হলো ইনক্লুডেড সাজেশন। কেন এটা ভালো? এরকম একটা সাজেশন আমাকে প্রোভাইড করতে হবে আনুমানিক 1 লাইনের মধ্যে। এটাই হলো ওভারঅল আমাদের রাইটিং এর একটা স্ট্রাকচার। তাহলে লাইন ওয়াইজ যদি আমি চিন্তা করি, আমরা চেষ্টা করব ইন্ট্রোডাকশন পার্টটা আনুমানিক 5 থেকে 6 লাইনের মধ্যে লেখার। এই 5 থেকে 6 লাইন নোটের মধ্যে লিখে নেন, এটা পরে ভুলে যাবেন। এই 5 থেকে 6 লাইনের মধ্যে আমরা কোয়েশ্চেন প্যারাফ্রেজিং লিখবো আনুমানিক 1.5 লাইনের মধ্যে। থিসিস স্টেটমেন্ট আমরা লিখবো আনুমানিক 2.5 লাইনের মধ্যে, 2.5 বা 3 লাইনের মধ্যে। আর ক্ল্যারিফাই ইওর সাইড আমরা লিখবো 1 লাইনের মধ্যে। এটা 15 না, এটা হলো 1.5, এটা 25 না 2.5, আর এটা হলো 1। টোটাল 5 থেকে 6 লাইন। ওয়ার্ড কাউন্ট ওয়াইজ যদি আমরা চিন্তা করি, আনুমানিক 55 থেকে 60 ওয়ার্ডের মধ্যে আমরা লেখার চেষ্টা করি। 55 থেকে 60 ওয়ার্ড। আর এক একটা বডি প্যারাগ্রাফ আমরা একটু ছোট করে লিখবো, আনুমানিক 50 ওয়ার্ড থেকে 55 ওয়ার্ডের মধ্যে, বা ধরেন 50 ওয়ার্ডই লিখে রাখলাম এক একটা বডি প্যারাগ্রাফ। তাহলে ধরেন আমি যদি 3টা বডি প্যারাগ্রাফ লিখি, তাহলে 3 50 150 ওয়ার্ড, আর ইন্ট্রোডাকশন লিখলাম 55, আর কনক্লুশন লিখলাম 55। তার মানে এখানে 55 যদি 50 ধরিতে 50 50 100, তার মানে কি এখানে 100 আর এখানে 150 250, আর এখানে 5 ওয়ার্ড বেশি, এখানে 5 ওয়ার্ড বেশি, তার মানে আনুমানিক 260 বা 270 ওয়ার্ড। যদি 60 করে লিখতাম, তাহলে 60 120 আর 150 270। এই কনক্লুশনে আমরা লিখবো আনুমানিক 55 থেকে 60 ওয়ার্ডে। কনক্লুশনটা এই তো 55 থেকে 60 লিখবো, কারণ এখানে সাজেশন যেহেতু আছে। 55 থেকে 60 ওয়ার্ড, লাইন ওয়াইজ চিন্তা করলে 5 থেকে 6 লাইন। আপনারা কি বুঝতে পারতেছেন আমার ক্লাস? তাহলে বডি প্যারাগ্রাফে আমরা যদি একটু স্পেসিফিক চিন্তা করি, তাহলে টপিক সেন্টেন্স আমরা লিখবো আনুমানিক 2 লাইনে। সাপোর্টিং আইডিয়া আমরা একটা সাপোর্টিং আইডিয়াও দিতে পারি, 2টা সাপোর্টিং আইডিয়াও দিতে পারি। তাহলে একটা সাপোর্টিং আইডিয়া লিখলে একটাই 2 লাইনে লিখবো, আর 2টা লিখলে 1 লাইন 1 লাইন করে লিখবো। রেলিভেন্ট এক্সাম্পল আমরা লিখবো 1 লাইনে, অ্যানালাইসিস লিখবো আমরা আনুমানিক 1 লাইন। তাহলে এখানে কত হলো? 2 2 4 আর 2 6। এই তো আনুমানিক 6 থেকে 7 লাইনের মধ্যে আমরা বডি প্যারাগ্রাফ লিখবো। 6 থেকে 7 লাইনে লিখে নেন, এটা পরে ভুলে যাবেন। আর কনক্লুশনের ক্ষেত্রে আমরা এখানে বলে দিলাম, কনক্লুশন মানে হলো কোশ্চেন প্যারাফ্রেজিং আর থিসিস স্টেটমেন্ট। এই দুইটাকে আবার আমরা রিফ্রেজিং করব। তাহলে ওই দুইটা হলো 1.5 আর 2.5 4 লাইন, তার মানে এখানে 4 লাইনকে আমরা রিফ্রেজিং করব, আর লাস্টের 1 লাইনটা আমরা এই যে সাজেশন দিব। টোটাল 5 লাইন বা 6 লাইন। এভাবে করে পুরো রাইটিংটাকে আমরা সাজাবো। কারো কোনো প্রশ্ন আছে স্লাইড নিয়ে? ভাইয়া তাহলে কনক্লুশন 5 to 6 লাইনস হবে, রাইট? ইন্ট্রোডাকশনের সমান। জি জি। সামনের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে এই জিনিসগুলোকে লিখবে, একবারে লাইন ধরে ধরে। হ্যাঁ, যখন আপনারা ভর্তিও হন নাই, তখন আপনাদেরকে একটা কথা বলছিলাম